আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তোমরা সবাই? ভালো আছো ভাইরা? কি কি অবস্থা? ভালো আছি। কয়জন আসছে আমার বাচ্চারা? ৬ জন, ৫ জন নাকি? নিয়েছে কিনা? তাহলে আমি ওভাবে টেনে যাব। রাইট? একটা রিভিশন ক্লাসের মতো করে টেনে যাব। আর যদি কোনো ক্লাস না হয় তাহলে আমি প্রথম থেকে ধীরে ধীরে আগাইতে থাকবো। বুঝাইতে পারছি? একটু মেক সাম কমেন্টস। সাউন্ড কম শোনা যায়। ওকে ওকে, দাঁড়াও দাঁড়াও, একটু ঠিক করে নিচ্ছি এটাকে। একটু একটু, হ্যাঁ, মুখের কাছে নিয়েছি। ওকে, এই গলায় চলে গেল। ঠিক আছে, এবার চলে চলে বাচ্চারা, চলে। এবার সাউন্ড শোনা যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে, ক্লিয়ার। সামিয়া, আচ্ছা, এই অধ্যায়টা কি পড়াইছিল? আলোর প্রতিফলন, অধ্যায় 7, চ্যাপ্টার 7 কি কি পড়াইছে আগে? মেক সাম কমেন্টস। আচ্ছা আচ্ছা আচ্ছা। সবাই, আচ্ছা, এখানে আমার বাচ্চা আছে কয়জন দেখি তো, প্রবীণ? 6 জন আছো। 6 জন একটু কমেন্ট করো। শুধু আমাকে সামিয়া বলতেছে, আর বাকিটা কোথায়? বাকিটা কই? কমেন্ট করে একটু। তামান্না, কৃপা, সামিয়া, সানজিংহু, আফরিন আক্তার, তনি, মাহি আব্দুল্লাহ, কই বাবারা তোমরা কই? কমেন্ট করো। ওয়ালাইকুম আসসালাম কৃপা। এই অধ্যায়টা তোমার অন্তর স্যার নিছিল, রাইট, আগে? তো তাহলে এটা রিভিউ একটা। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম কৃপা। তো আমি এটা কি টাইনা দিই, হ্যাঁ, সে মানে জাস্ট 3টা লেকচার আছে এটার উপর, আমারও 3টা লেকচার নিতে বলছে। আমি জাস্ট তাহলে একটু বেসিক পুয়া জাস্ট আজকে আজকে একটু আলোচনা করে দেই স্যার। আমি করি নাই আগে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাদের হচ্ছে আফরিন হচ্ছে ও হচ্ছে আগে ক্লাসটা করে নাই, রাইট? এটা হচ্ছে প্রথম ক্লাস। তাহলে বেসিক থেকে একটু শুরু থেকেই যতটুকু গুছানো যায়, হ্যাঁ, ওভাবে শুরু করি। কি বলো? এর মধ্যে মশা আছে বাবা, নতুন একটা ক্লাস ঢুকছি। মশা বাবা। এই, ভালো আছি কৃপা, ভালো আছি শোনা। ওয়ালাইকুম আসসালাম। কয়বার সালাম দিবা? আচ্ছা, তাহলে শুরু করি, হ্যাঁ। দেখো, সো মাহি কি বলছে? হ্যাঁ, ওকে ওকে, মাহি, ওকে। সো দেখো, আহ, আলো আলো বলতে হচ্ছে আমরা যার মাধ্যমে, যার কারণে সাধারণত আমরা কোনো কিছু দেখতে পাই, সেটাই হচ্ছে আলো। একটা সময় মানুষ মানে কি চিন্তা করতো, যে মানুষ চিন্তা করতো আলো মূলত হচ্ছে মানুষ দেখতে পায় কেন, কারণ হচ্ছে মানুষের চোখ থেকে আলো কোনো বস্তুর উপর যায় পড়ে, এই কারণে হচ্ছে মানুষ এই বস্তুটা দেখতে পায়। এটা হচ্ছে আগের ধারণা ছিল। কিন্তু রিসেন্টলি বা গত 100, 150, 200 বছর ধরে এই ধারণাটা একটু হলেও চেঞ্জ হয়েছে। কি চেঞ্জ হয়েছে? আমরা এবার বিশ্বাস করি সাধারণত কোনো বস্তুর উপর আলো পইরা যখন রিফ্লেক্ট হয়, তখন ওই রিফ্লেক্টেড আলোটা যখন ঠিক আমাদের চোখে পড়ে এবং আমাদের চোখের মধ্যে যে রেটিনা আছে, সেই রেটিনায় একটা দৃষ্টি অনুভূতির সৃষ্টি হয়, যার কারণে আমরা কোনো বস্তুকে দেখতে পাই। আর আমরা আজকের যে ক্লাস শুরু করতেছি আলো, এটাকে যদি একটু ভাঙি, একটু বিশ্লেষণ করি, তাহলে আমরা আলোটাকে 2টা ভাগে ভাগ করতে পারি। 2টা ভাগে, আচ্ছা, আমি মনে হয় এটার উপর 2টা লাইভ ক্লাসও নিয়েছিলাম। সো এখানে অনেকেই থাকতে পারো যারা যারা কিনা আমার লেকচারের বিভিন্ন কথার সাথে একটু ফ্যামিলিয়ার হতে পারো, কারণ যেহেতু অলরেডি এটার উপর আমি 2টা লাইভ ক্লাস নিয়েছি, বাট একাডেমিক ক্লাস এটা আমার ফার্স্ট। তো আমরা যদি আলোকে একটু ভাঙি, তাহলে আমরা আলোকে 2টা ভাগে ভাগ করতে পারি। বুঝছো? আলোকে কয়টা ভাগে ভাগ করতে পারি ভাইয়া? 2টা ভাগে। একটাকে বলা যায় হচ্ছে আলোকে কণা হিসেবে চিন্তা করা যায় বা পার্টিকেল হিসেবে চিন্তা করা যায়। আর একটা চিন্তা করা যায় হচ্ছে তরঙ্গ হিসেবে। অলরেডি আমরা প্রিভিয়াস ক্লাসে তরঙ্গ দেখে আসছি, হ্যাঁ, ওয়েভ যে বিষয়টা, ওয়েভের বিভিন্ন ক্যারেক্টারিস্টিক, বিভিন্ন ধর্ম, তরঙ্গ দৈর্ঘ্য, বেগ, ফ্রিকোয়েন্সি, এগুলা দেখা আসছি। সো এই জন্য হচ্ছে আমাদের আলোটাকে আমরা যদি তরঙ্গ হিসেবে চিন্তা করি। আচ্ছা, এখানে একটু ভেজাল লাগাই ফেলছে। আচ্ছা, না না, ওটা আসছে পুরোটা। ওকে। ও হচ্ছে ক্যামেরাটা হচ্ছে আমাকে এই পর্যন্ত দিচ্ছে, রাইট? এর উপর এবার আসলে ক্যামেরা বেশি জুম করে ফেলছে না। আচ্ছা, যাক, চলবে। সো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা হচ্ছে আলোককে তরঙ্গ হিসেবে কল্পনা করলে এটা আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আলোর যে আরেকটা বিষয় আছে, আলোর যে কণা ধর্ম, এটা আমাদের এসএসসি অর্থাৎ ম্যাট্রিকের যে সিলেবাসটা, এখানে আলোর কণা ধর্ম নিয়ে কোনো আলাদাভাবে আলোচনা করা হয় নাই। এই ক্ষেত্রে আমরা যদি আলোর কণা ধর্মটা জানতে চাই, আমাদেরকে যাইতে হবে কোথায়?
মিডিয়েটে, ওই ক্ষেত্রে আমরা আলোর যে কণা বা পার্টিকেল হিসেবে যে আমরা চিন্তা করব, ওই ক্ষেত্রে দেখবো তোমরা E ইজ ইকুয়াল টু mc স্কয়ার এর একটা ফর্মুলা, মানে আইনস্টাইনের ফর্মুলা, আধুনিক পদার্থবিজ্ঞান যেখানে বলে, ওই ক্ষেত্রে আমরা আলোর যে কণা ধর্মটা আছে বিস্তারিত ভাবে জানতে পারবো। বাট এখন আমরা কি দেখব, আলোকে তরঙ্গ হিসেবে চিন্তা করব। আলোকে আমরা কি তরঙ্গ হিসেবে দেখতে পারি? আলোকে আমরা সাধারণত একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ হিসেবে চিন্তা করতে পারি। ভাইয়া, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ কি? তোমার হচ্ছে একটা ম্যাগনেটিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র এবং একটা ইলেকট্রিক ফিল্ড বা কি বলা হয়, সরি আমি একটু ভুল বলেছি, চুম্বক ক্ষেত্র এবং একটা ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র। এই দুইটা ক্ষেত্রের পরস্পর সমন্বয়ের কারণে, পরস্পর সংমিশ্রণের কারণে বলো, পরস্পর সমন্বয়ে তৃতীয় আরেকটা তরঙ্গের সৃষ্টি হয়, যেটা কিনা পরস্পর, একটু কঠিন ভাবে বলি, আমাদের বোঝার দরকার নাই, বলার কাজ বলতেছি। দুইটা তরঙ্গের পরস্পর সমন্বয়ের কারণে দুইটার সাথে পরস্পর পারপেন্ডিকুলারলি আরেকটা তড়িৎ ক্ষেত্রের বা ওয়েভের তৈরি হয়, যেটা সামনের দিকে প্রোপাগেট করে দুইটার সাথে সমান্তরাল রেখে প্রোপাগেট করতে থাকে। আর এটাকেই মূলত বলা হয় হচ্ছে আলো। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা কি পাই? আচ্ছা, আমাদের জানতে হবে কতটুকু, আমাদেরকে জানতে হবে আলো সাধারণত একটা তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের পরস্পরের সমন্বয়ে নতুন যে তরঙ্গের তৈরি হয়, একটা তড়িৎ তরঙ্গ, একটা চুম্বকীয় তরঙ্গ, চিন্তা করতে পারো এভাবে। মেইনলি আলোকে আমরা একসাথে কি বলতে পারি? আলো হচ্ছে একটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, রাইট? গেল। আচ্ছা, আর আলোর কারণে আমরা কি করি? আমাদের দৃষ্টি অনুভূতি তৈরি হয়। আমরা আজকে কিছু, আচ্ছা, চিত্রগুলা, বিভিন্ন যে আমাদের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন গুলো আছে, হ্যাঁ, যে তোমার প্রতিবিম্ব আঁকা, বিবর্ধন গুলো আঁকা, ছবিটা মেনলি আমরা নেক্সট ক্লাসের জন্য রাখছি। এক্ষেত্রে আমরা বাস্তব বিম্ব, অবাস্তব বিম্ব, ছোট এগুলো আছে না, ছোট একটু বড়, উল্টা সোজা, এই যে টার্মস গুলা, এগুলো ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে দেখবো। আজকে হচ্ছে আমরা জাস্ট বেসিক একটা আলোচনা করি, হ্যাঁ, বেসিক একটু জাস্ট ফাউন্ডেশন একটু বিল্ড করি। কারণ কি? কারণ হচ্ছে স্বাভাবিকভাবেই আমি সবসময় একটা উদাহরণ দিই, তুমি যদি একটা ভালো বিল্ডিং তৈরি করতে চাও, তোমাকে অবশ্যই তোমার ভিতের দিকে, বেসিক বা ফান্ডামেন্টালের দিকে আমাকে কি করতে হবে? ফাউন্ডেশনের দিকে আমাকে আলাদাভাবে ফোকাস করতে হবে। সো তোমরা হচ্ছে নোট করতে পারো, নোট আমার মনে হয় তোমাদের সবার নোটটা করা উচিত। তুমি যা বোর্ডে লিখি তোমার নিজের মতো করে নোট করে নিতে পারো, কিছু কিছু কথা তুমি নতুনও খুঁজে পাইতে পারো। সো এই ক্ষেত্রে আমরা কি বলতেছি ভাইয়া, আলো হচ্ছে তোমার কণা, একটা চুম্বক এবং হচ্ছে কি একটা ইলেকট্রিক ফিল্ডের সমন্বয়ে তৈরি হয়। আচ্ছা, আর এটাকে আমরা এটা দর্শনানুভূতি সৃষ্টি করে, এই দেখো। আর হচ্ছে আমাদেরকে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, আলোর যে প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো আছে, খ মার্ক অথবা যে সংক্ষিপ্ত প্রশ্ন আছে না ভাই, এই ক্ষেত্রে আসতে পারে। দেখো এখানে কি বলছে, আলো এক ধরনের তড়িৎচুম্বকীয় তরঙ্গ। প্রথমে আমি যেটা বললাম, স্বচ্ছ মাধ্যমে আলো সরল পথে চলে। তুমি কখন একটা লেজার লাইটকে যখন তুমি কি করবা, ঠিক করে তুমি যখন লেজার লাইট অন করবা, তুমি কি লেজার লাইট যেটা আছে এটা একদম দেখবা স্ট্রেট লাইন যাচ্ছে, একদম স্ট্রেট লাইন যাচ্ছে। ও কি কত বাঁকা যাচ্ছে? আপনি জুমটা একটু কমাই দেন, জুম একটু বেশি হয়ে গেছে, কেটে যাচ্ছে, এই পাশটা কেটে যাচ্ছে। সো তুমি কি করতে পারো, দেখো, তো তুমি হচ্ছে কি করবা, তুমি যে একটা লেজার লাইট, দেখো লেজার লাইট কি সাধারণত একটু বাঁকায় যায়? বাঁকায় যায় না, কিন্তু ও কিন্তু একদম সোজা সুজি, সোজা একদম সরল রেখা বরাবর যায় না, হ্যাঁ? সো আলো সবসময় কি হয় ভাইয়া? আলো সবসময় স্ট্রেট লাইন বা সরল পথে চলে। আর একটা হচ্ছে কি, আলোর একটা নির্দিষ্ট বেগ আছে। স্বাভাবিকভাবেই তুমি সাপোজ ধরো আলো নির্দিষ্ট বেগ, তুমি ধরো কি আছে, তুমি হচ্ছে পৃথিবী আর সূর্যের মাঝখানে দাঁড়ায় আছো। এক পাশে ধরো এরকম সূর্য আছে, এটা হচ্ছে আমার সূর্য, আর এই ছোট্ট হচ্ছে পৃথিবী। তুমি ধরো ঠিক এইখানে দাঁড়ায় আছো, রাইট? এভাবে তুমি দাঁড়ায় আছো, ধরো এইভাবে আমি দাঁড়ায় আছি, আমার এই পাশে সূর্য, এই পাশে হচ্ছে আমার পৃথিবী। তুমি দেখি ধরো সূর্যটা কিছুক্ষণের জন্য কি লাইট অফ হয়ে গেল, অন্ধকার হয়ে গেল, এরপর হঠাৎ করে আবার সূর্যটা জ্বলে উঠলো, বর্তমানে যে অবস্থায় জ্বলছে এরকম হঠাৎ করে যখন জ্বলে উঠবে, তুমি কি দেখবা জানো? আলোটা ঠিক তোমার সামনে এইভাবে একটা ফুল স্পিডে, বুলেট ট্রেনের মতো স্পিডে সে হচ্ছে পৃথিবীর দিকে দৌড়ায় চলে যাচ্ছে। এবং তার বেগটা আসলে কি, এই যে আমি আলোর কথা বললাম, আলো দৌড়ায় চলে যেতেছে, তার বেগটা হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আচ্ছা, আর আলো কখনো তরঙ্গ এবং কখনো কণা আচরণ করে, যে প্রথমে যেটা আমি বলছি, কখনো পার্টিকেল অথবা কখনো ওয়েভ এর মতো আচরণ করে। আমরা শুধু আজকের এই ক্লাসে বা আমাদের 9 10-এ আমরা তরঙ্গ হিসেবে আলোকে চিনবো। আচ্ছা, এখন আমাদেরকে কি দেখতে হবে? আলোর প্রতিফলন, প্রতিসরণ, শোষণ এবং প্রতিফলনের সূত্র, তিনটা টার্মকে আমরা একসাথে আলোচনা করতে পারি। বাচ্চারা কি ঘুম আসতেছে? আচ্ছা, আলো এক প্রকার শক্তিপূর্ণ উৎস হতে, আবার সুন্দর, দীপা খুব ভালো একটা লেখা লিখছে। আর আমার আহ সাংজিন ওর কি ঘুম আসতেছে? কিছু বুঝতেছি না। বাহ, কৃপা তো সব জানে, দেখছো।
ও ক্লাস, আমি আমার মনে হচ্ছে আমি একটু ক্লাসটা অফ করে কৃপা কি ক্লাস নিয়ে দিই, দেখি আমাদের কৃপা কেমন ক্লাস নেয়। বাট সেটা তো সম্ভব না, আমি ক্লাসে থাকলে এখন যদি আমাদের অফলাইন ক্লাস হইতো আমি আমার স্টেজে কৃপাকে নিয়ে আসতাম, বললাম কৃপা তুমি একটু ক্লাস নাও তো, এবং আমি বসে বসে শুনতাম মেয়েটা যেহেতু রেসপন্স করতেছে। থ্যাংক ইউ কৃপা, তুমি আমাদের সাথে যেবা চলে আসছে। থ্যাংক ইউ কৃপা, তুমি আমাদের মধ্যে পার্টিসিপেট করার জন্য। আচ্ছা, সো আমরা যেটা বলতেছিলাম মানে তোমাদের কমেন্ট বক্সটা অন রাখা আছে, তোমরা হচ্ছে কোনো কিছু না বুঝতে পারলে সরাসরি কমেন্ট বক্সে কমেন্ট করবা যে ভাইয়া প্রিভিয়াস কথাটা বুঝিনি, আবার একটু বলেন, বা এই জিনিসটা কি, টপিক ধরে বা নাম ধরে বলতে পারো। ঠিক আছে বাবারা, দেখো এখন আমরা কি দেখবো, আলুর প্রতিফলন, প্রতিসরণ, শোষণ, এটা সবাই আমরা জানি। তারপর আবার একটু বলি ভাইয়া শোষণ নিয়ে একটু আলোচনা করি। শোষণটা খুব মজার একটা জিনিস। দেখ, শোষণ মানে হচ্ছে খায়া ফেলা, একদম নিঃশেষ, মানে একদম তোর সামনে শোষণ করা বলতে শুইসা নেওয়া, একদম বুঝছিস, বাংলা কথা একদম বুঝছিস, এটাকে এভাবে মনে রাখতে পারো। যে তোমার সামনে একটা জুস আছে, তুমি জুস টান দিয়ে খেয়ে ফেললা, এটাকে বলা হয় শোষণ, সোজা বাংলা কথায়। মানে ফিজিক্সের ভাষায় না, সোজা বাংলা কথায়। তাহলে আলোর শোষণটা কিভাবে হয়? আলোর শোষণটা তুমি যখন ওই যে শীতকালে অথবা গ্রীষ্মকালে তুমি যখন দেখবে ভর দুপুরে যখন সূর্যের আলো, প্রচুর পরিমাণ সূর্যের আলো থাকে, একদম ফুল লাইট, ডে লাইট থাকে, তখন তুমি দেখবা যে পানিটা অনেক গরম থাকে, উত্তপ্ত থাকে না, অনেক গরম থাকে। অথবা তখন তোমার বাসার টাঙ্কির পানিও কি থাকে, প্রচুর গরম থাকে। গরম থাকে কেন থাকে? কারণ এই ক্ষেত্রে আলোটা পানি দ্বারা কি হয়, শোষিত হয়। আলোর একটা অংশ, আলোক শক্তির একটা অংশ তাপ শক্তিতে কনভার্ট হয়ে যায়। কেন কনভার্ট হয়? কারণ এই ক্ষেত্রে আলো শোষিত হয় কার দ্বারা, পানি দ্বারা। সো এভাবে আলোর শোষণ ঘটে গেল, শোষণ। এবার আসো প্রতিফলন এন্ড প্রতিসরণ। ভাই প্রতিফলন মানে কি? রিফ্লেকশন। প্রতিফলন বলতে হচ্ছে রিফ্লেকশন। রিফ্লেকশন বলতে এই যে আমাদের ফোন আছে, ধর ক্রিকেট ব্যাট দিয়ে বল করলো না, ক্রিকেট 6 মারলি, এটাই হচ্ছে রিফ্লেকশন। বুঝছিস? অর্থাৎ কোনো কিছুকে তোমার রিফ্লেক্ট করা বলতে সোজা বাংলা একটা উদাহরণ দিলেই পুরোটা বুঝে যাবে, তো সংজ্ঞা টঙ্গা বলারও দরকার নাই। কিভাবে কি? দেখো, তোমার হচ্ছে তোমার কখনো তোমার কোনো বন্ধু তোমার সাথে এরকম মজা করছে কিনা, যে তুমি হচ্ছে দাঁড়ায় আছো, কোনো একটা হচ্ছে সূর্যের আলোটা ঠিক তোমার দিকে, ও হচ্ছে ধরো এরকম মিরর দিছে, আয়নাটা ঠিক তোমার চোখের সামনে ধইরা আলোটা ঠিক তোমার চোখের মধ্যে ফেলছে। হ্যাঁ, মানে সূর্যের আলোটা আসলো, এই আয়নার মধ্যে পড়লো, তোমার ওই দুষ্টু ফ্রেন্ড ঠিক তোমার চোখের মধ্যে ধরছে, আর তুমি বলতেছো এই এই তোর আয়নাটা সর, আমার চোখে লাগতেছে, এই যে এরকম ঝলকানি একটা আলো এসে পড়ে না, এটা হয় কেন? রিফ্লেকশনের কারণে। তোমরা হচ্ছে দেখো তোমাদের ঘড়ি অথবা ছোট্ট কোন লাইট থাকলে তোমরা কিন্তু, বা আতশ কাচ থেকে কিন্তু তুমি সহজেই আলোকে কি করতে পারো, সূর্যের আলোকে কোনো একটা ছায়া বা যেখানে আলো পড়ে না ওইখানে কি করতে পারো, রিফ্লেকশনের মাধ্যমে তুমি তোমার ওই আলোটা ঠিক ওইখানে ফোকাস করতে পারো বা ফেলতে পারো। বুঝছো? মানে যে আলো আসতেছে ও আর কোনো কিছুতে শোষিত হচ্ছে না, বাট পাসও হচ্ছে না, পাস বলতে হচ্ছে ভিতর দিয়ে চলেও যেতেছে না, যতটুকু আসতেছে ততটুকু কি করতেছে, ওটা হচ্ছে রিফ্লেক্ট করতেছে। এটাকে বলা হয় রিফ্লেক্ট করে কোনো একটা নির্দিষ্ট জায়গায় পড়তেছে, এটাকে বলা হয় আলোর রিফ্লেকশন। যেমন ধরো আলোর রিফ্লেকশনের সুন্দর একটা উদাহরণ আমরা দিই, এখন আমরা আলোর রিফ্লেকশন নিয়ে আলোচনা করতেছি যেহেতু, এটা কি তোমরা আলাদা ভাবে একটু বলি। হ্যাঁ, ধরো তোমার কাছে লেজার লাইট আছে, লেজার লাইটের একটা ছোট্ট সুন্দর একটা উদাহরণ আমি দিই। দেখো, ধরো তোমার কাছে একটা সুইমিং পুল আছে, এটা হচ্ছে তোমার সুইমিং পুলের উপরি পৃষ্ঠ, রাইট? সুইমিং পুলের উপরি পৃষ্ঠ। তো তুমি এই আলোর প্রতিফলন আর প্রতিসরণ এই জিনিসটা বোঝার জন্য তুমি কি করতেছো, এই সুইমিং পুলের উপরি পৃষ্ঠটা আছে না, এটা আমার সুইমিং পুলের উপরি পৃষ্ঠ, নিচে ধরো পানি আছে, রাইট? পানি 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 নিচে পানি আছে, এগুলো আমরা জাস্ট মনে করলাম। এখন আমরা কি করলাম, এখন হচ্ছে এই সুইমিং পুলের ঠিক উপরিতলে পারপেন্ডিকুলারলি একটা লম্ব আমরা চিন্তা করলাম, একটা লম্ব, অভিলম্ব যেটাকে আমরা বলি, একটা অভিলম্ব আমরা হচ্ছে চিন্তা করলাম, অভিলম্ব চিন্তা করছি, হ্যাঁ, মনে মনে। আচ্ছা, এখন তুমি যদি কি করো, সাপোজ তোমার কাছে ওই যে লেজার লাইট বলতেছিলাম না, ধরো তোমার কাছে একটা লেজার লাইট আছে, তুমি ওই লেজার লাইটটা এই যে আমার সুইমিং পুলের উপরি পৃষ্ঠ বরাবর কি করছো, নিক্ষেপ করছো, বা লাইটটা ধরছো বা মারছো, ধরো এই পাশ থেকে, এই আমি একটা কি করলাম, সুইমিং লেজার লাইট মারলাম, রাইট? এটা আমি কি করছি, লেজার লাইট মারছি। তো তুমি যদি খুব ভালো মতো খেয়াল করো, তুমি জাস্ট দুইটা বিষয় খুব সুন্দর মতো দেখতে পারবা। একটা হচ্ছে এই লেজার লাইটের একটা অংশ ঠিক যেভাবে আসছে সেইভাবেই রিফ্লেক্টেড হয়ে ফিরা যায়, বাউন্স খায়া কি হয় ভাইয়া, ফিরা যায়। বাউন্স খাচ্ছে না, এই বাউন্সটাই হচ্ছে আলোর প্রতিফলন। মানে তুমি যে বাস থেকে মারছো, তুমি যদি এইখানে একটা ধরো তোমার পৃষ্ঠ থাকে, মানে পৃষ্ঠ বলতে হচ্ছে ধরো কোনো তল বা কোনো দেয়াল থাকে, সারফেস থাকে, ধরো ঠিক এইখানে কোন একটা সারফেস বা দেয়াল এইভাবে আছে, তুমি দেখবা তুমি লেজারটা মারছো ওইদিকে, কিন্তু লেজারের একটা ছোট্ট অংশ ঠিক এইখানে এসে পড়ছে, এইখানে লেজার একটা ছোট্ট একটা অংশ এখানে এসে পড়ছে, এটা কেন পড়ছে? ওই যে রিফ্লেকশনের মাধ্যমে। একটা ছোট্ট একটা ভিডিও আমরা দেখবো, হ্যাঁ, রিফ্লেকশনের। আচ্ছা, ভিডিওটা এখানে দেখে ফেলবো, আচ্ছা পরে একটু পরে দেখি। আর একটা অংশ কি দেখবে জানো, আরেকটা অংশ দেখবা ঠিক এটা নিচের দিকে, একটা অংশ ঠিক নিচের দিকে
আলোর পানির ভেতর দিয়ে একদম গ্রাউন্ডে এসে পড়ছে, দেখতে পারবা খুব সুন্দর মতো। এটা কেন? এটা হচ্ছে এই যে রিফ্রাকশন অথবা প্রতিসরণের মাধ্যমে। আর এই যে আমার যেটা রিফ্লেক্ট খাইলো, এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো হচ্ছে প্রতিফলিত আলো। প্রতিফলিত আলো, এটা হচ্ছে আমার কি আপতিত আলো, রাইট? সবাই তোমরা জানো, জাস্ট একটা রিভিউ করতেছি আমি। আপতিত আলো বা আপতিত রশ্মিও বলে, আপতিত রশ্মি। and then what is this? This is called প্রতিসরিত রশ্মি। ওকে, এই যে আমার তিনটা বিষয়কে ফেললাম। এগুলো বাস্তবিক অর্থে যাওয়ার আগে আরেকটা বিষয় বলি। এক্ষেত্রে আমরা আরেকটা আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি যখন দেখেই ফেলছি, আমরা আরেকটা ক্যারেক্টার আমরা দেখবো। হ্যাঁ, বাসে কৃপা। দেখো, আচ্ছা তোমরা যদি ক্লাস না বুঝো, তাহলে তোমরা জেবা আর আমাদের কৃপা যে হারে কমেন্ট করতেছে, ওদের কমেন্ট দেখে নিতে পারিস। বাট আমার ক্লাস না করলে ওদের কমেন্ট দেখে তোরা বুঝে যাবি। দেখি তো কৃপা কি লিখছে। আলোর প্রতিফলন। আলো যখন বায়ু থেকে স্বচ্ছ মাধ্যমের ভেতর দিয়ে অন্য কোনো মাধ্যমে বাধা পেয়ে পুনরায় একই মাধ্যমে ফিরে আসে, তাকে বলা হয় আলোর প্রতিফলন। দেখছো কত সুন্দর লিখে ফেলছে। অর্থাৎ এই যে আমি বলতেছিলাম নিচে পানি আছে, এই কিন্তু দুটো মাধ্যমের কথা কিন্তু আমি বলিনি। থ্যাংক ইউ। ওর নামটা হচ্ছে কৃপা, তোমাকে ধন্যবাদ। শোনা, দেখো কৃপা আমাদের কি বলছে, আমি কি করতেছিলাম যে লেজার লাইটটা মারতেছিলাম কোথা থেকে? বায়ু মাধ্যম থেকে। এবং সেটা যখন এই যে অন্য একটা মাধ্যম অর্থাৎ পানির মধ্যে যখন সে কি করছে, রিফ্লেক্টেড হইয়া মানে বাউন্স খায়া যখন পুনরায় ওই আলোর মধ্যে ফিরে গেছে, এটাকে আমরা বলতেছি হচ্ছে কি আলোর প্রতিফলন। আর পুনরায় আর একটা অংশ যেটা হচ্ছে যে দ্বিতীয় মাধ্যমে চলে যেতেছে ভেতর দিয়ে একদম কি বলে ইন্টারসেক্ট করে একদম ভেতর দিয়ে প্রতিসরিত হয়ে, সেটাকে আমরা বলবো হচ্ছে প্রতিসরিত হয়ে বলতে কি ভেতরে একদম মানে এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে পাস হচ্ছে এরকম অংশ, সেটাকে আমরা বলতেছি প্রতিসরিত রশ্মি। আচ্ছা, আর এখানে প্রতিসরণের সূত্রটা আসলে কি? প্রতিসরণের সূত্রটা হচ্ছে আমার, দেখো দুইটা সূত্র জাস্ট এখানে আমি লিখে দিই। হ্যাঁ, দুইটা সূত্র, এটা ক এবং খ এর মধ্যে আসে। সেটা হচ্ছে আমার এই যে আপতিত রশ্মি, আপতিত রশ্মি, তারপরে হচ্ছে সরি বানান ভুল করে ফেলছি, আপতিত রশ্মি, তারপর হচ্ছে প্রতিফলিত রশ্মি। প্রতিফলিত রশ্মি, আর একটা হচ্ছে কি তোমার অভিলম্ব, অভিলম্ব একই সমতলে অবস্থান করে। বুঝছিস? বুঝছিস বাচ্চারা, বাচ্চা কাচ্চারা? আরেকটা হচ্ছে কি ভাই, আরেকটা হচ্ছে আমার এই যে কোণ, এই কোণটা, আর হচ্ছে আমার এই যে হাই কোণের যে কোণ, এটাকে বলা হয় হচ্ছে আপতন কোণ। আর এই যে আপতন কোণটা আপতিত রশ্মি আর অভিলম্ব, এটাকে বলা হয় হচ্ছে আপতন কোণ। আপতিত রশ্মি এবং অভিলম্বের মধ্যবর্তী যে কোণটা, এটাকে বলা হয় হচ্ছে আপতন কোণ। এবং অভিলম্ব এবং প্রতিফলিত রশ্মির মধ্যবর্তী যে কোণ, সেটাকে বলা হয় হচ্ছে প্রতিসরণ কোণ। এই যে আমার আপতন কোণ অর্থাৎ কোণ আই এন্ড কোণ জে সব সময় সমান হবে। এই যে আমরা কি পেলাম, প্রতিফলন, প্রতিসরণ, সরণ এবং প্রতিসরণের সূত্র। আচ্ছা, এটাকে আমরা একটু ভিজুয়ালি দেখবো। আমার কাছে দুটো শর্ট ক্লিপ ভিডিও আছে, ক্লাস 9 এর বাচ্চাদের এগুলো আমরা দেখাই। নতুন নতুন থাকে তো, ওরা এই জিনিসগুলো একটু ভিজুয়ালাইজ করতে পারে, মানে বুঝতে একটু সমস্যা হয়, বুঝছিস? তো তোরা তো বুড়া হয়ে গেছিস, গাধা, বুড়া গাধা বলে না, গাধা না বুড়া হয়ে গেছিস। তো বুড়াদেরও দেখানো দরকার কিনা, তাও দেখাই, তোদের বুড়াদেরও দেখাই। দেখ বুড়ারা, বুড়া বাচ্চারা দেখো, তোমাদের জন্য যেটা ভিডিও নিয়ে আসছি, বুড়ারা, বুড়া বাচ্চাদের দেখাই। সেটা হচ্ছে অভিসারী এন্ড অপসারী। আচ্ছা হ্যাঁ, এটা দেখি, সেকেন্ড ল অফ রিফ্লেকশন, এটা কি? হ্যাঁ, এটা কি দেখতে হবে, দাঁড়াও তো এই ভিডিওটা চলে কিনা, সাউন্ড আছে কিনা কি জানি, সাউন্ড এসে পড়ছে, দেখো। আচ্ছা, এই যে দেখো, এখানে আমি যে তিনটা লেজার লাইট মারছি, এই ভিডিওটা তো শেষ হয়ে গেল রে, দাঁড়া, দেখ, দেখছিস? এই বেটা, এই বেটা তুই কই, চল চল। আচ্ছা, এবার দেখো, এই যে ভিডিওটা আমরা দেখতেছি, তিনটা লেজার লাইট মারছে। ও হচ্ছে 0 থেকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আমার এই যে গোলাপি রঙের প্রথম যে লাইটটা ছিল, ওইটা লাইটটা মারছে। এবং দিন শেষে এই লাইটটা ঠিক 0 থেকে এখানে প্রতিফলিত বা রিফ্লেক্টেড হয়ে ওই 0 তোমার 30 ডিগ্রি কোণ করে বের হয়ে যাচ্ছে, বুঝছো? আবার দেখো ওই যে সবুজ লাইটটা,
ও হচ্ছে তোমার কি 45 ডিগ্রি কোণ করে তোমার কি রিফ্লেক্টেড হয়ে, এটা আমার প্রতিফলক পৃষ্ঠ বলে, এটাকে দর্পণ বলতে পারো। এখান থেকে সে 45 ডিগ্রি কোণ করে বের হয়ে যাচ্ছে, আবার 60 ডিগ্রি কোণ করে যেটা পড়ছে সেটা 60 ডিগ্রি কোণ করে বের হয়ে যাচ্ছে। আর এই যে আমার এখানে বাউন্স খাচ্ছে, বা একটা মাধ্যম থেকে অন্য একটা মাধ্যম, বলতে তুমি যেটা চিন্তা করতে পারো কঠিন মাধ্যম তো, মানে বায়ু মাধ্যম থেকে এই যে দর্পণের যে মাধ্যমটা, এটাও চিন্তা করতে পারো দুটো মাধ্যমের যে বিষয়টা। সো ক্লিয়ার বাচ্চারা? ভাইয়ার কথা বুঝতেছো? ভাইয়ার টপিক মানে যতটুকু বুঝাইছে? হ্যাভ ইউ এনি কোয়েরিজ অর কোশ্চেন? যেবা কি কমেন্ট করছে, অনেক আগে যেবা কমেন্ট করছে, আল্লাহ আমি তো দেখি না যেবার কমেন্ট গুলো। ও গ্রিন লাইট দেখা যায় না, বাবরে গ্রিন লাইট দেখা যায় না, আমি কি করতাম। ক্লিয়ার? তারপর হচ্ছে আমাদের সাং জিনহু অলরেডি ফিনিশ দিস। ও ইয়া, ঠিক আছে, থ্যাংক ইউ। সামিয়া ক্লিয়ার, এন্ড দেন ইশরাত, ইশরাত দেখতেছে ক্লিয়ার, ইশরাত দেখে ভালো লাগতেছে। শ্রাবন্তী আছো, ওয়ালাইকুম আসসালাম শ্রাবন্তী। আচ্ছা, আর কে আসো? আর একজন নতুন কমেন্ট করলো, নাম হচ্ছে মাহি আব্দুল্লাহ। ওকে, থ্যাংক ইউ। তুমি সবাই পারো আমি জানি, ওদের তোমাদের অনেকবার শেষ হয়ে গেছে। জাস্ট একটু রিভিউ করতেছি জিনিসগুলো, হ্যাঁ। আচ্ছা, এখন আবার ফিরে যাই। সেটা হচ্ছে আমরা গেছিলাম, দেখো আমাদের সব পড়া অর্ধেক হয়ে গেছে, মানে পড়া প্রায় শেষের দিকেই চলে আসে ধরতে গেলে। প্রতিফলক পৃষ্ঠ দেখো, আর আলোর প্রতিফলন কি নিয়মিত এবং অনিয়মিত, এটা সবাই জানো। নিয়মিত বলতে হচ্ছে কি, আচ্ছা, নিয়মিত প্রতিফলন নেক্সট স্লাইডে দেখতেছি এটা। আলোর প্রতিফলন কাকে বলে দেখো, আলো রশ্মি যখন একটা স্বচ্ছ মাধ্যম থেকে অন্য একটি স্বচ্ছ মাধ্যমে প্রবাহিত হয়, তখন কিছু আলো পূর্বের মাধ্যমে ফিরে আসে, এটাকে বলা হয় কি রিফ্লেকশন। এবং রিফ্লেকশন দুই প্রকার, নিয়মিত এবং অনিয়মিত। আর প্রতিফলক পৃষ্ঠ যে দর্পণ, যেটাকে আমরা বলি, এখানে বাড়িটা খায় ব্যাট, বল যদি আলো হয়, ব্যাট হচ্ছে কি বারোটা, ব্যাট হচ্ছে প্রতিফলক পৃষ্ঠ, যেটা কি করে রিফ্লেক্ট করে দেয়, যেটা হচ্ছে আমাকে ব্যাট দিয়ে রিফ্লেক্ট, আলোটাকে কি করলো, রিফ্লেক্ট করে দিল। আচ্ছা, সো এটা হচ্ছে আমার কি প্রতিফলক পৃষ্ঠ। আলোক রশ্মি যে পৃষ্ঠ থেকে প্রতিফলিত হয়ে পূর্বের মাধ্যমে ফিরে আসে, তাকে বলা হয় হচ্ছে প্রতিফলক পৃষ্ঠ। প্রতিফলক পৃষ্ঠ দুই প্রকার, একটা হচ্ছে মসৃণ, একটা হচ্ছে তোর মানে একদম প্লেন, একটা হচ্ছে উঁচা নিচা, ঘষা টসা খাওয়ার। আর আপু এগুলো তো পরীক্ষার মধ্যে লিখবা, বুঝছো, ক হতে আসে। প্রতিফলিত রশ্মি, ওই যে রশ্মি প্রতিফলন হয়, হ্যাঁ, আপতন বিন্দু থেকে যে রশ্মি উৎপন্ন হয়, আচ্ছা, আপতন বিন্দু থেকে যে রশ্মি উৎপন্ন হয়ে পূর্বের মাধ্যমে ফিরে যায় মিলি, সেটাকে বলা হয় প্রতিফলিত রশ্মি। আর এই যে প্রতিফলিত রশ্মি এবং অভিলম্বের মধ্যবর্তী কোণকে বলা হয় প্রতিফলন কোণ। এন্ড প্রতিফলন হচ্ছে প্রথম সূত্র দেখলাম, আপতন কোণ প্রতিফলন কোণের সমান। দ্বিতীয় সূত্র হচ্ছে এইটা, একটু দেখি, একটু বোঝার চেষ্টা করি। আমার কাছে সামহাও তিনটা কলম লাগে এটা বুঝতে, কিন্তু কলম আছে দুইটা, একটা কলম আছে নেই, দেখেন তো। কলম আনা যায় জায়গা থেকে? ওকে, একটা কলম নিয়ে আসেন প্লিজ। দাঁড়ান, একটা তিনটা কলম হলে বোঝানো যাবে। টিচার্স রুম থেকে একটা কলম নিয়ে আসেন। দাঁড়াও, আমাদের সাগর ভাই যাচ্ছে, তিনটা কলম, আর একটা কলম আছে, একটা কলম শর্ট পড়ে গেছে। একটু বুঝি, হ্যাঁ, এই জিনিসটা একটু ভিজুয়ালাইজ বুঝি, মুখস্থ তো আছে বেটা সবই, যে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন কি বলে এটা, আপতন বিন্দুতে, আচ্ছা, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং অভিলম্ব, তিনটা কি করে আমার একই সমতলে অবস্থান করে, না, যে আপতিত রশ্মি, অভিলম্ব এবং প্রতিফলিত রশ্মি তিনটা একই তলে অবস্থান করে। জিনিসটা আসলে কিরকম, হ্যাঁ, দাঁড়াও এটাকে, এই যে, ধন্যবাদ সাগর ভাইকে, সাগর ভাই নিয়ে আসছে। দেখ, এটা ধর হচ্ছে আপতিত রশ্মি, আচ্ছা, দেখা যাচ্ছে এই কালো রংটা, এই কালো, এই যে আমার পাঞ্জাবির সামনে নি, এই যে এটা হচ্ছে আমার আপতিত রশ্মি, এটা আপতিত হইল। এটা ধর হচ্ছে অভিলম্ব, সাদাটা হচ্ছে আমার কি ভাই, অভিলম্ব, এই যে আমার অভিলম্ব, এই অভিলম্বটা আমি এভাবে দিলাম। আচ্ছা, আর এই যে আমার মার্কার যে পেনটা আছে একটু মোটা, যেটা, এটা হচ্ছে আমার এটা, এটা হচ্ছে ভাই, হ্যাঁ, এটা হচ্ছে আমার প্রতিফলিত রশ্মি, এই যে আমার প্রতিফলিত রশ্মি আমি এখানে দিলাম, রাইট, এই দেখো প্রতিফলিত রশ্মি দিলাম। এখানে দেখো তো, একটা বিষয় খেয়াল করছো, এই যে এই তিনটা রশ্মি, যে তিনটা রেখা অল টাইম অবশ্যই অবশ্যই একটা প্লেনে থাকবে, একটা একই সমতল বলতে একটা সারফেসে থাকবে, বুঝছো? ধরো এই যে মোবাইলটা নিছি না, এটা হচ্ছে আমার মোবাইলের ব্যাক সারফেস, মানে হাতে যে ঘষা দিতেছি, আঙ্গুল নাড়াচ্ছি, এটা হচ্ছে আমার ব্যাক সারফেস। এই তিনটা অবশ্যই আমার মোবাইলের ব্যাক সারফেসে থাকবে, কোনোটা অবশ্যই অবশ্যই অভিলম্ব সামনের দিকে চলে যাবে না। তাহলে কি, আমার আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি কি হইলো, একই সারফেসে থাকলো, কিন্তু আমার অভিলম্বটা কি সামনের দিকে, এরকম কখন হবে না। অথবা এই আপতিত রশ্মি, যে আপতিত রশ্মি এবং অভিলম্ব একই সমতলে আছে, যে একই সমতলে আছে, একই প্লেনের মধ্যে, দেখ একই প্লেনের মধ্যে আছে, দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে, একই প্লেনে আছে, কিন্তু আমার এই যে প্রতিফলিত রশ্মিটা সামনের দিকে বাঁকায় গেল, তোমার ভিতরের দিকে ঢুকে গেছে,
এই যে এরকম তেরা হয়ে গেছে, দেখ এরকম হয়ে গেছে, এরকম থাকবে না। অবশ্যই আমার এই তিনটা রশ্মি একই সেম প্লেনে সবগুলা একটা বরাবর বা সারফেসে থাকবে। ভাই সারফেস বা তল কি? এই যে বোর্ডের উপর যে সমান জায়গাটা আছে এটাই বলা হয় বোর্ডের উপরি সারফেস। এই যে আমার ফোনের যে কভারটা, এটা হচ্ছে ফোনের একটা সারফেস, স্ক্রিন ফোনের মনিটরটা এটাও একটা সারফেস। হ্যাঁ, এগুলোকে সারফেস বলে বা তল বলে। এই তলের উপর কি করবে আমার তিনটা সবসময় একই তলে থাকবে, কোনোটাও ভিন্ন তলে বা ভিন্ন ভাবে থাকবে না। হ্যাঁ, এটা কি একটু ক্লিয়ার হয়েছে বাবারা? তিনজন কমেন্ট করছে দেখি বাচ্চারা। হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, জেবার কাছে ক্লিয়ার। আর কেউ আর কেউ আর কেউ? ইসরাত, হ্যাঁ ইসরাতের কাছে ক্লিয়ার। মাহি, মাহির কাছে জি। এই বাচ্চা আছে কয়টা? 9 জন, 9 জন। এই মাত্র 3 জন কমেন্ট করছো। তোমরা সব ঘুমায় গেছো নাকি বাবু? ঘুমাই গেলে তো সমস্যা। কৃপা, তামান্না কই, তোমরা কই? ক্লিয়ার, কৃপার কাছে ক্লিয়ার। তামান্না রহমান কোথায়? ম্যাথ করাচ্ছি না দেখে কি তামান্না নাই নাকি আমাদের ক্লাসে আজকে? ম্যাথ তো এই অধ্যায়ে তো ম্যাথ নাই রে বাবা, এই থিওরিটিক্যাল কিছু আছে আর হচ্ছে তোমার কিছু কি বলে ওটাকে, ছবি আঁকতে হবে। ও তামান্না কমেন্ট করে ফেলছো অলরেডি। ও জি স্যার। ও জি স্যার, ও আচ্ছা আছে, যাক তামান্না হচ্ছে আছে, ভালো লাগলো তামান্না কি পাইলাম। আর কেউ আর কেউ? আর তামান্না কি পাইছি? শ্রাবন্তী, জি স্যার বুঝছি, থ্যাংক ইউ। এই যে সবগুলো বাচ্চা আছে। আচ্ছা ঠিক আছে বউ, দেখো এখন আমরা চেঞ্জ করি, আমরা হচ্ছে এবার অন্য একটা জায়গায় যাই, সেটা হচ্ছে এই দেখ এগুলো তো পড়লাম নাকি, প্রতিফলিত রশ্মি। আচ্ছা, এটা আমাদের ভিডিওটা দেখা শেষ। আচ্ছা, নিয়মিত এবং অনিয়মিত প্রতিফলন একটু দেখি। নিয়মিত প্রতিফলন বলতে কি বোঝাচ্ছে, একটা সূত্রটা যখন তুমি সংজ্ঞাটা পড়বা বা খাতার মধ্যে লিখবা, তোমাকে অবশ্যই এই সমান্তরাল লিখতে হবে। অর্থাৎ ধরো তোমার কাছে একটা মিরর বা আয়না আছে বা প্রতিফলক পৃষ্ঠ আছে। আচ্ছা, আমার কথা কি বেশি র্যাপিডলি হয় রে, মানে কথা তোদের বুঝতে বা ক্যাচ করতে সমস্যা হয়? কালকে ক্লাস 8 এর বাচ্চাদের ক্লাস নিতে গেছিলাম, ওরা বলতেছিল যে ভাই একটু আস্তে কথা কন, আস্তে কথা বল, একটু স্লো কথা বলেন। আমি স্লো কেমনে কমু রে বাবা, আমি তো জন্ম থেকে এমনি কথা কই, মানে একদিনে কি চেঞ্জ করা যায়? তারপরেও মানে তোদের কি বুঝতে সমস্যা হয় ক্লাস 10 এর বাচ্চা কাচ্চারা? এই আমাদের কৃপা দেখি সব পারে, বাপরে বাপ, ও তো সব লিখে ফেলছে মুখস্থ, মানে কি পরিমাণ মুখস্থ কি জানি। আল্লাহ, কৃপা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। মাহি, মাহি না স্যার, ওকে মাহির সমস্যা না বুঝতে, থ্যাংক ইউ মাহি, থ্যাংক ইউ। ও থাক, সমস্যা নেই কৃপা। আচ্ছা সমস্যা নেই। হ্যাঁ ইশরাত না স্যার, ওকে ঠিক আছে। সামিয়া, ওকে ঠিক আছে। সমা ঠিক আছে, ওরা ছোট মানুষ তো এই জন্য হয়তো বা প্রথম ক্লাসে দেখেছিলাম। দেখো, নিয়মিত প্রতিফলন যদি আমরা একটু দেখি বাবুরা, দেখো এটা হচ্ছে আমাদের ওই যে প্রতিফলক পৃষ্ঠ বা সারফেস যেটাই বলি না কেন। হ্যাঁ, এই ক্ষেত্রে আমরা সব সময় কি দেখবো, আমার নিয়মিত প্রতিফলনের সূত্র বা আচ্ছা এখানে কতে যদি আসে তাহলে চিত্র দেওয়ার দরকার নাই, বাট খতে যদি আসে তখন তোমরা কিন্তু চিত্র দিয়ে দিবা। খতে বা সংক্ষিপ্ত প্রশ্নে, যাতে নাম্বার একটাও কাটানো যায়। সো এই ক্ষেত্রে আমরা কি দেবো, দেখো তো এই ক্ষেত্রে আমরা সমান্তরাল আলোক রশ্মি, এগুলো আপতিত আলোক রশ্মি, হ্যাঁ ধরে এরকম 4-5টা লেজার এভাবে পড়ছি, সমান্তরাল আলোক রশ্মি। আচ্ছা, এগুলো যখন কি হবে, প্রতিফলক পৃষ্ঠে যখন বাড়িটা খাবে, বাড়িটা খায় বা রিফ্লেক্ট হবে, রিফ্লেক্ট হয়ে এগুলা ঠিক একই ভাবে প্রতিফলকের ওই যে সূত্রটা আছে না, প্রতিফলনের সূত্র মেনটেন করে ঠিক সমান্তরাল ভাবেই রিফ্লেক্টেড হবে। এই ধরনের রশ্মিকে আমরা কি বলি, এই ধরনের রশ্মিকে বলি হচ্ছে আমরা কি ভাইয়া, তো এই ধরনের প্রতিফলনকে বলি আমরা নিয়মিত প্রতিফলন। আর অনিয়মিত প্রতিফলন কি, যখন আমাদের সারফেসটা, কাচের যে সারফেসটা আছে বা প্রতিফলক পৃষ্ঠে যেখানে তোমার রিফ্লেক্টটা হয়, হ্যাঁ ওই ক্ষেত্রে ওরা যদি উঁচু নিচু হয়, একটু ঘষা টসা থাকে, তাহলে ওটা রেগুলার রিফ্লেকশন হয় না। তুমি কখনোই ঘোলা আয়নায় নিজের স্পষ্ট বিম্ব দেখবা? স্পষ্ট বিম্ব দেখবা না, দেখবা তুমি ঘোলা মানে যেটার মধ্যে একটু ক্র্যাচ খাওয়া আয়না, একটু মানে তোমার ভাঙা টাঙা ক্ষয় ক্ষয় একটু গর্ত গর্ত হয়ে গেছে, ওগুলাতে তুমি তোমার স্পষ্ট ছবি দেখবে না, তুমি একটা ঘোলা ঝাপসা ছবি দেখবা। দেখবা এটা কেন হয়, এটা অবশ্যই স্বাভাবিকভাবেই এই আলোর অনিয়মিত প্রতিফলনের কারণেই হয়। এই ক্ষেত্রে আমাদের আলোর যে ধরো যে আমাদের যে বিম্বটা থাকে, হ্যাঁ ও হচ্ছে এরকম থাকে, এরকম সারফেস গুলা এরকম 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 ভাবে হয়। সো ধরো আমি চিন্তা করলাম, আমি ওই প্রতিফলক পৃষ্ঠের, এটা তোমাদের নাই, জাস্ট যেহেতু আমরা রিভিশন ক্লাসের মতো করে চিন্তা করতেছি, একটু সুন্দর একটা সিম্পলি তোমাদের একটা দিই। আচ্ছা, এটা কি একটু একটা সুন্দর একটা বুঝাই জিনিসটা যে কেন এরকম হয়। হ্যাঁ ধরো এটা এইরকম সারফেসটা এই এরকম এরকম হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা হচ্ছে ধরো এটা স্ট্রেট লাইন ছিল, এখান থেকে হচ্ছে এইরকম ভাবে এরকম এরকম গর্ত টর্ত হয়ে গেছে। এই ক্ষেত্রে আলোর দেখো প্রতিফলনটা রেগুলার হয় না কেন, দেখ রেগুলার হয় না কেন এটা বোঝার জন্য একটা সিম্পলি একটা বিষয় আমরা চিন্তা করতে পারি। ধর আমার এটা প্রতিফলক পৃষ্ঠ না, একটু বাঁকা, কিন্তু এখানে একটু বাঁকা অবস্থায় আছে, স্বাভাবিকভাবে এখানে একটা বিলোম আমি চিন্তা করি।
অভিলম্বটা স্বাভাবিকভাবে বাঁকা হবে, কারণ পৃষ্ঠটাও হচ্ছে বাঁকা। তো এটা হচ্ছে আমার অভিলম্ব। হ্যাঁ, এটা বুঝতে না পারলেও সমস্যা নাই, জাস্ট ওদের একটু চিন্তার খোরাক দিচ্ছি আমি। সো এই ক্ষেত্রে যদি হচ্ছে আমার আপতিত রশ্মিটা ঠিক এরকম হয়, এই আমার আপতিত রশ্মি স্বাভাবিকভাবেই ও কিন্তু কি করবে ভাই, ও কিন্তু এই কোণের সমান করে আরেকটা কোণ করবে, কোণ করে তারপরে রিফ্লেক্টেড হবে, রাইট? এই যে এই কোণের তোমার আপতন কোণের সমান একটা কোণ তৈরি হবে না, সো ও হবে ঠিক এইভাবে বের হয়ে যাবে, ঠিক আছে, বের হয়ে যাবে। আর এটা ধরো যে হইলো আই সমান সমান যে হইলো, রাইট? আচ্ছা আচ্ছা, এটা গেল এরকম। আবার দেখতো এটাকে যদি আমি ধরি, দেখো এটাকে ধরলাম এইরকম আরেকটা প্রতিফলক পৃষ্ঠ আছে, মানে এরকম মোটা নিচে না। এখন এই ক্ষেত্রে আমার প্রতিফলক পৃষ্ঠটা কি হবে বলতো? প্রতিফলক পৃষ্ঠ বলতে হচ্ছে মানে অভিলম্বটা কি হবে? অভিলম্ব এরকম বাঁকা হবে না স্বাভাবিকভাবেই। অভিলম্ব বলতে কি লম্ব, সারফেসের উপর লম্ব, কিন্তু এরকম একটু বাঁকা হবে, রাইট? এরকম বাঁকা হলো। এই ক্ষেত্রে ঠিক একই সমান্তরাল রশ্মি যদি দেখে এখানে পড়ে, একই যে সমান্তরাল রশ্মি ধর এখানে পড়ছে, ধরো আরে হচ্ছে এই ধর এই আমার ধরো সমান্তরাল হিসেবে চিন্তা করো, সমান্তরাল হিসেবে ধরো আমি চিন্তা করলাম, এই রশ্মিটা একটু বড় করে দিই, হ্যাঁ, তোদের বুঝতে সুবিধা হয়। ধরো এটা হচ্ছে আমার সমান্তরাল করেই জাস্ট এখানে ফেলাইলাম, এই সমান্তরাল ধরো এখানে পড়লো। তো স্বাভাবিক ভাবেই দেখতো এবার হবেটা কি, এবার বিচ্ছিরি একটা অবস্থা যাবে না? ও কিন্তু ঠিক এইটার কোণ মানে এই আই এর সমান করে আরেকটা কোণ তৈরি করবে। এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে এই প্রতিফলক পৃষ্ঠ কি আর এটার সমান্তরাল হবে? মানে এটা সমান্তরাল হবে? এটা সমান্তরাল হবে না। ও কিন্তু জাস্ট এই কোণের সমান করে আরেকটা কোণ তৈরি করতে যায়, ও কি করবে, ও হচ্ছে দেখবি এমনি বাইরে গেছে, বুঝছস? এমনি বাইরে গেছে, এই যে হইছে এইখানে, মানে যদিও এটা ঠিক মতো হয়নি ছবিটা। সো আর কি সমান্তরাল আছে? সমান্তরাল নাই। এই কারণে একটা মানে পরস্পর কি হয়, পরস্পর সমান্তরালই আর বের হইতে পারে না, বুঝছো শোনারা? সো এই কারণে আমরা তোমার যত যাইবো, এটা হচ্ছে প্রতিফলক লাল দিলাম, এটা আমি লাল দিলাম, দেখো তাহলে বুঝতে সুবিধা হবে। দুইটা লাল কি আর সমান্তরালে আছে? দুইটা লাল আর সমান্তরালে নেই, দুইটা কিন্তু কি অসমান্তরাল হয়ে গেছে। যার কারণে আমরা যখন অমসৃণ একটা প্রতিফলক পৃষ্ঠ নেই, তখন স্বাভাবিকভাবেই আমাদের নিয়মিত প্রতিফলন আমরা পাই না। ঠিক আছে বাবারা, বুঝছো এবার বেসিকটা? আল্লাহু আকবার। একটু কমেন্ট করো শোনারা, কয়েকজন কমেন্ট করো, কমেন্ট করো, কমেন্ট করো, কমেন্ট করো। কমেন্ট কি করছে? মাহি আব্দুল্লাহ, জি স্যার মাহি বুঝছে। আচ্ছা তোরা একজন বললি হবে, কারণ সবাই জানিস এটা পারস তোরা, তাদের ডিস্টার্ব না করি। ক্লাসটা শেষ করতে হবে। অভিসারী এন্ড অপসারী। অভিসারী, অভিসার বলতে কি বোঝায়? অভিসার বলতে আমাদের কক্সেস বাজারে আমি যখন গেছিলাম, ফার্স্ট যখন গেছিলাম, তখন হচ্ছে একটা হোটেলে থাকছিলাম। হোটেলটা তোদের সামনে বলে দিই, হোটেলটার নাম ছিল অভিসার, বুঝছিস? অভিসার হোটেল। অভিসার বলতে কি বোঝায়? অভিসার বলতে বোঝায় হচ্ছে একত্রে আস্তে আস্তে মিলিত হওয়া। একত্রে কি বলতে হয়? অভিসার, বাংলার টার্মটা হচ্ছে, অর্থটা হচ্ছে একত্রে আস্তে আস্তে মিলিত হয়, এটাকে বলা হয় অভিসার। অর্থাৎ যেই ক্ষেত্রে আমার সমান্তরাল আলোক রশ্মিগুলা রিফ্লেক্টেড হয়ে একত্রে মিলিত হয়, তাকে বলা হয় হচ্ছে অভিসারী আলোক দর্পণ, অভিসারী দর্পণ বা অভিসারী আলোক রশ্মি গুচ্ছ, বা তার সিস্টেমটাকে, জিনিসটাকে কি বলা হয়? অভিসারী বলে, অভিসারী রশ্মি বলে। আচ্ছা, আর হচ্ছে অপসারী। অপসারী বাই কোত্থেকে আসছে? অপসারণ থেকে আসছে। আলোক রশ্মি যখন রিফ্লেক্টেড হয়ে পরস্পর বিপরীত দিকে ছুটে যায়, তাকে বলা হয় হচ্ছে কি? অপসারী। এটাও আমরা একটা চিত্রের মাধ্যমে দেখি তো, তারা এটা আমরা আরেকটা চিত্র বলতে সরি আরেকটা ভিডিওর মাধ্যমে দেখি। হ্যাঁ, এই এটা হচ্ছে আমার অপসারী। এই দেখো একটা চিত্র দেখো, এই ক্ষেত্রে আমার এই যে এটা হচ্ছে অবতল দর্পণ। অবতল দর্পণের মধ্যে তোমার দেখো তো তিনটা লেন্স থেকে তিনটা আলোক রশ্মি যখন এখানে অবতল দর্পণে হিট করতেছে, এরা কিন্তু একটা নির্দিষ্ট বিন্দুতে এখানে মিলিত হচ্ছে। এই কারণে এটাকে আমরা বলতেছি হচ্ছে কি ভাইয়া? অভিসারী। অভিসারী আলোক রশ্মি। এই দেখো আমার অভিসারী আলোক রশ্মি, দেখছো কিরকম? আচ্ছা, আর হচ্ছে দেখছো এটা হচ্ছে আমার একত্রে মিলিত হচ্ছে, এখানে আমরা কি বলবো? অভিসারী আলোক রশ্মি। এই চিত্র আঁকতে পারবো না খাতার মধ্যে? এই চিত্র এঁকে দিও। আচ্ছা আমি খাতার মধ্যে কেমনে একদিন দেখাই দিচ্ছি, দেখছিস? এটা হচ্ছে আমার অভিসারী আলোক রশ্মি। আর অপসারী কোনটা? জাস্ট এটাকে টুইস্ট করে যদি ঘুরায়া দেই, তাহলে দেখছো রিফ্লেক্ট হওয়ার পর তিনটা রিফ্লেক্টেড রশ্মি ওরা কি করতেছে? একটা থেকে আরেকটা দূরে সরে যেতেছে না? এই যে ঘোলার মতো করে তিনটা রশ্মি কি হইতেছে ভাইয়া? একটা থেকে অপরটা দূরে সরে যেতেছে। কিন্তু আমি যদি এই তিনটা রশ্মিকে ঠিক পেছনের দিকে কাল্পনিক ভাবে কি করি? এক্সটেন্ড করি। এই তিনটা রশ্মিকে পেছনের দিকে কাল্পনিক ভাবে এক্সটেন্ড করি, তাহলে কি দেখবো জানো? তিনটা ওই রসুনের, সব রসুনের কি বলে, সব রসুনের গোড়া একই থাকে না? তো ঠিক ওই রকম ভাবেই এই তিনটা আলো একটা নির্দিষ্ট বিন্দু থেকে আসছে বলেই আমার মনে হবে, বুঝছো সোনারা?
এই দেখো এদিকে তুমি যদি এই যে আমি যদি এই তিনটাকে কি করি, তিনটাকে পেছনের দিকে বর্ধিত করি, আমার মনে হবে এই যে তিনটা রশ্মি হচ্ছে কি একটা নির্দিষ্ট বিন্দু থেকে আসতেছে। তো এইভাবে যে আলোক রশ্মিটা যে দর্পণের প্রতিফলিত হওয়ার পর যে আলোক রশ্মিগুচ্ছ পরস্পর থেকে দূরে সরে যায় তাদেরকে আমরা কি বলবো, অপসারী। ক্লিয়ার 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 সোনারা, ক্লিয়ার? সাবাস, কিপার হচ্ছে খাতা কায় আছে। আচ্ছা কিপার কাছে খাতা, আচ্ছা আচ্ছা ক্লিয়ার। তামান্না, আচ্ছা ইশরাত, ইশরাতের কাছে ক্লিয়ার। তোমরা এই অধ্যায়টা খুব ভালো মতো পড়তে পারো, কারণ তোমাদের যাদের ম্যাথ করতে সমস্যা হয় এই অধ্যায়টা তোমাদের জন্য বোনাস পয়েন্ট, কারণ এই ক্ষেত্রে জাস্ট কয়েকটা চিত্র আঁকলে তুমি ফুল মার্কস পেয়ে যাচ্ছ, বুঝছো? তো তাদের জন্য এটা কিন্তু একটা ভালো সুযোগ, ঠিক আছে? আচ্ছা এটাকে আমি একটু আঁকার চেষ্টা করি, আমার হাতের আমার হচ্ছে আঁকাটা খুব ভালো হয় না, বুঝছিস? ধর এটা হচ্ছে আমার একটা অবতল দর্পণ, পিছনে হচ্ছে পাড়া লাগানো আছে, মানে সিলভারিং করা আছে। এটা হচ্ছে আমার প্রধান অক্ষ। হুম, প্রধান অক্ষ কাকে বলে কি তোরা জানিস, তারপর আমরা আবার আজকে ক্লাসও দেখবো আলাদা হবে ইনশাল্লাহ। তো এটা আমার প্রধান অক্ষ আঁকলাম। আচ্ছা, আর এবার আমি কিছু সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ আঁকি। হ্যাঁ, আলোক রশ্মিগুচ্ছ লাল দিই, রেড লাইট দিই। আচ্ছা এটা দিই গ্রিন দিই। হ্যাঁ, তো আমার সমান্তরাল ও সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ আঁকছি, এখানে আঁকছি দুইটা, আর হচ্ছে এটা হচ্ছে দুইটা। হ্যাঁ, তো সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ আমরা সবাই জানি কি হয়, প্রতিফলনের পর একটা নির্দিষ্ট বিন্দুতে পাস হয়ে যায় না? সব সব সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ সবসময় প্রধান অক্ষে একটা নির্দিষ্ট বিন্দু থাকে, এটাকে বলা হয় ফোকাস বিন্দু। এই ফোকাস বিন্দু দিয়ে কি হয়, পাস হয়ে যায় না? এটা আমার ধর এটা হচ্ছে বক্রতার কেন্দ্র, এটা হচ্ছে আমার ফোকাস বিন্দু। তাহলে কোন দিক দিয়ে যাবে? তাহলে আমার এগুলা সবগুলাই ফোকাস বিন্দু দিয়া পার হইয়া যাইবে। এই আমার ফোকাস বিন্দু এটা পার হইলো, এটা হচ্ছে আমার কোথায় পার হবে ভাইয়া, ফোকাস বিন্দু দিয়ে পার হবে। এটাও হচ্ছে আমার ফোকাস বিন্দু দিয়ে পার হবে, শেষে এটাও ফোকাস বিন্দু দিয়ে পার হবে, রাইট? এই যে একটা আমি এখানে একটা সুন্দর একটা ছবি এখানে আমরা দেখলাম, এটাকে আমরা কি বলবো, মাস্ট বি, দিস উইল বি অভিসারী আলোক রশ্মি বা অভিসারী, এটাকে ঘটনাকে আমরা কি বলবো, অভিসার, অভিসার বা অভিসারী আলোক রশ্মি গুচ্ছ। আচ্ছা, আর অপসারী কি হবে? অপসারী ওই যে ঠিক একই রকম ভাবে। হ্যাঁ, এক্ষেত্রে তুমি যদি উত্তলের জায়গায় অবতলের জায়গায় একটা উত্তল দর্পণ নাও, একটা উত্তল জাস্ট এইরকম পেট মোটা একটা দর্পণ নাও, এবং এই পাশে তুমি যদি কি করে দাও, এই পাশে তুমি যদি সিলভারিং করে দাও, এবং মাঝখানে তুমি যদি হচ্ছে তুমি যদি হচ্ছে এটাকে একটা প্রধান অক্ষ চিন্তা করো, এটা হচ্ছে আমার প্রধান অক্ষ, রাইট? এটা হচ্ছে আমার প্রধান অক্ষ। আর প্রধান অক্ষের সমান্তরালে তুমি যদি জাস্ট কিছু আলোক রশ্মি গুচ্ছ এদিকে পাস করে দাও, এই আলোক রশ্মি গুচ্ছ দিলাম। আচ্ছা এটা একটু দাও, এটা নাই, ছবিটা চেঞ্জ করে দাগ দিই। এটা হচ্ছে আমার এই একটা লাইন হয়ে গেল, দেন এই একটা লাইন গেল, এই সমান্তরাল না? দেখ, সমান্তরাল, ধরো সমান্তরাল একটু বাঁকা হচ্ছে, এটা একটু চেঞ্জ করে দিয়ে পাই কিন্তু। হ্যাঁ, এই তো। এরপরে কি হবে, রিফ্লেক্টেড হয়ে এমন ভাবে রিফ্লেক্ট হবে যে এটা নির্দিষ্ট পিছন দিকে বর্ধিত করলে একটা নির্দিষ্ট বিন্দু থেকে আসছে বলে মনে হবে। সো আমরা কি দেখবো জানো, দিন শেষে আমরা কি দেখবো, আমরা দিন শেষে দেখবো হচ্ছে এইখান থেকে, এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এই ছবিটা কই যাচ্ছে, রিফ্লেক্টেড লাইট গুলা ঠিক এইভাবে পেছন দিকে বর্ধিত হচ্ছে, রাইট? হুম, এরকম হয়েছে না? এরকম হয়েছে। আর এই আলোক রশ্মি গুচ্ছটা যদি আমরা হচ্ছে একটু পেছন দিকে একটু বর্ধিত করি, তাহলে হয়তো ছবিটা ঠিক মতো হবে না। তাহলে আমরা কি দেখবো, আমরা দেখবো এটা ঠিক পেছন দিক দিয়ে বর্ধিত করলে দেখবো এটা নির্দিষ্ট বিন্দু থেকে আসছে বলেই মনে হচ্ছে। একটু ভুল করে ফেলছি না ছবিটা, দাঁড়াও। এই তো, এই পেছন দিকে আসতেছে বলেই মনে হবে আমাদের, এইভাবে। এটা হচ্ছে ফোকাস বিন্দু, রাইট? এটা হচ্ছে আমার ফোকাস বিন্দু। বুঝছো এবার শোনারা? একটু কমেন্ট করো তো। যে বা আর হচ্ছে আমাদের হ্যাঁ, কিরকম কঠিন রে বেটা। দেখ, এক গুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি যখন মসৃণ তল, এটা হচ্ছে আমার মসৃণ তল, দেখ এটা হচ্ছে আমার মসৃণ তল, এই মসৃণ তলে আপতিত হয়ে প্রতিফলন বা প্রতিসরণের পর, এখানে প্রতিফলিত হয়েছে, প্রতিসরণের পর রশ্মিদ্বয় যদি অন্য কোনো বিন্দু থেকে আসিতেছে, এই দেখ একটা নির্দিষ্ট বিন্দু থেকে আসছে না, নির্দিষ্ট বিন্দু থেকে আসছে বলে মনে হয়, তাকে বলা হয় হচ্ছে আলোর প্রতিসরণ বা তাকে কি বলা হয়, তাকে বলা হয় অপসারী। বুঝছিস? এটাই তো, আর কিছু না, সিম্পল বাবা। ইশরাত, ইশরাত কি বলছো? ওর সাথে ক্লিয়ার, সবার কাছে ক্লিয়ার বাবা। ক্লাস 10 এর বাচ্চারা বেশি ব্রিলিয়ান্ট রে।
তোর একটু ভালো মতন পড়িস, হ্যাঁ। এ প্লাস পাইতে হবে, কিন্তু এ প্লাস না পাইলে ভালো পাইরা বা ক্লিয়ার ক্লিয়ার হয়ে কোনো লাভ নাই। আমাকে কি করতে হবে? আমাদেরকে মাস্ট বি, আমাদেরকে অবভিয়াসলি 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 স্যার অলওয়েজ ক্লিয়ার, ঠিক আছে শোনা। তো আমাদেরকে অবভিয়াসলি অবভিয়াসলি কি করতে হবে? রেজাল্ট ভালো করতে হবে। রেজাল্ট ভালো না করলে কিন্তু বুঝা মুঝা কোনো লাভ আছে? কোনো লাভ নাই। সো দেখো, এখন যদি আমরা নেক্সট স্লাইডে যাই, আমরা কি দেখতে পাই? আমরা হচ্ছে এটা দেখলাম। আচ্ছা, মজার একটা জিনিস, সেটা হচ্ছে সাধারণ আলোতে গাছের আলো সবুজ দেখায় কেন? বা এই যে দেখো, এই প্রশ্নটা সবসময় আসে। সাধারণভাবেই আমরা যে আলোক রশ্মি দেখি, আলোক রশ্মি সবসময় আমাদের যে কম্পাঙ্ক গুলা, সরি কি থাকে, কি বলা হয় হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। যাদের তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ হিসেবে আছে না, চিন্তা করছিলাম যে তরঙ্গ, যাদের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কি, এটা তরঙ্গ মানে কি এইখান থেকে এখানে যে দূরত্বটা, এটা তরঙ্গ নাকি? তো তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য আমরা আগের ক্লাস আলোচনা করছি। এই তরঙ্গ দৈর্ঘ্য যে সকল আলোর কত থেকে ভাই, 400 ন্যানোমিটার থেকে, কত 700 ন্যানোমিটার। আমি জানি না ভাই, এটা আমার ভুলে লিখতে করা নাই। জেবা আপনার কৃপা মনে লিখছে, কৃপা না জেবা, যে কোনো একজন হতে পারে লিখছে। সো ভাই ভুল হলে ওরা ধরবা, এত ন্যানোমিটার, রাইট। এই যে 400 থেকে 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো সবসময় কি করে আমরা দেখতে পাই? এই যে এই রেঞ্জের মধ্যে আমরা মেনলি 7 ধরনের আলো দেখতে পাই। হ্যাঁ, বেগুনি, নীল, কমলা, লাল, হলুদ, মলুদ, হাবিজাবি, এগুলো দেখতে পাই। এর মধ্যে যখন আমরা কোন কালারের আলোটা দেখতে পাই, মেনলি এখানে 7টা কালারের মিক্সড আছে না। ধরো এই 7টা কালারের মধ্যে লাল আলোটা একটা 6টা আলোই, 6টা আলোই ফিটছে একটা জায়গায় শোষিত হয়ে যাচ্ছে। সবুজ 6টা আলো বলতে তোমার কি বলে, সবুজ ছাড়া বাকি যে তোমার কয়টা আলো আছে, ধরো আমি একটু লিখি একটু, হ্যাঁ। ধরো বেগুনি, রাইট, বেগুনি, বেনি নীল, হ্যাঁ, বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল, রাইট। ধরো এর মধ্যে এই সবুজ রঙের আলো ছাড়া, এর মধ্যে আমার এই জাস্ট সবুজ রঙের আলো ছাড়া বাকি সবগুলো আলোই কি হইলো, গাছের পাতায় শোষিত হয়ে যায়, গাছের পাতাগুলোকে অ্যাবজর্ব করে নেয়। যার ফলে আমরা আমাদের চোখে যে গাছের পাতা থেকে রিফ্লেক্টেড লাইটটা আসে, সেটা মূলত একটা আলোই থাকে। এটা কি ভাইয়া? সবুজ রঙের আলো, মানে আলোর সবুজ যে পার্টটা ওইটা থাকে। এই কারণেই আমরা সাধারণত কি দেখতে পাই, হ্যাঁ, গাছের পাতাকে কি বলে ভাই, কি বলে ভাই এটাকে, সবুজ দেখতে পাই। আর কোন একটা বস্তুকে আমরা কালো কেন দেখি? সেই জায়গায় আলোর প্রত্যেকটা অংশই অ্যাবজর্ব হয়ে যায়, কোনো আলোই রিফ্লেক্টেড হয় না। যার কারণে সেটাকে আমরা কি দেখি ভাই ভাই, দেখ, সেটাকে কালো দেখি। মজার একটা জিনিস দেখি, আউট অফ দ্য টপিক, সেটা হচ্ছে ব্ল্যাক হোল। হোয়াট ইজ দা ব্ল্যাক হোল? ব্ল্যাক হোল জিনিসটা আসলে কি, তোদের একটু মজা দিই, হ্যাঁ। ধর ব্ল্যাক হোল জিনিসটা আসলে কি, সবাই একটু দেখ, শোন, মানে অনেকেই জানে, অনেকে জানিস না, আমি জানি না, যেমন না জানা পাবলিক। এটা ধর একটা ব্ল্যাক হোল, পুরোটাই কালো। আসলে এখানে পুরোটা কালো ছিল না। প্রথমে এটা ছিল হচ্ছে কি জানিস, প্রথমে এটা ছিল উত্তপ্ত একটা নক্ষত্র, সূর্যের মতো। ধর এটা সূর্যই কাইন্ড অফ। সূর্যে কি হয়, হাইড্রোজেন থেকে অল টাইম হিলিয়ামে কনভার্ট হচ্ছে, দেখি হিউজ পরিমাণ এনার্জি এখানে আমরা কি পাচ্ছি না অল টাইম, সরি হাইড্রোজেন থেকে হিলিয়াম, আর হিলিয়াম থেকে হাইড্রোজেন, জাস্ট যে কোনো একটা কনভার্ট হচ্ছে, এর কারণে আমরা কি পাচ্ছি, প্রচুর পরিমাণ এনার্জি পাচ্ছি। ধর সামহাউ ধর যে জ্বালানিটা আছে, ধর জ্বালানিটা হচ্ছে এর হিলিয়াম, হচ্ছে আমার সূর্যের জ্বালানি। অর্থাৎ যেহেতু যতদিন পর্যন্ত হিলিয়াম আছে, ততদিন পর্যন্ত ওই পর্যাপ্ত হিলিয়াম অল টাইম কি হবে, হাইড্রোজেনে কনভার্ট হবে, আমরা আলো পাবো। কিন্তু সামহাউ এই জ্বালানি বা হিলিয়ামটা কি হইলো ভাই, কমে গেল বা শেষ হয়ে গেল। তখন হাইড্রোজেনে পরিণত হওয়ার মতো অবশিষ্ট কোনো হিলিয়াম নাই। মানে কি, মানে হচ্ছে আমার জ্বালানি নাই। জ্বালানি নাই মানে কোন একটা গাড়িতে যদি জ্বালানি না থাকে, গাড়িটা বন্ধ হয়ে যায় না, সূর্যটাও তাহলে কি হবে, ঠান্ডা হয়ে যাবে বা নিভে যাবে, বা সূর্যটা মেনলি মারা যাবে, ডেড হয়ে যাবে। আচ্ছা, এখন সূর্য যদি ডেড হয়ে যায়, তাকে বলা হয় মৃত গ্রহ। ঠিক সূর্যের মতো এরকম বিলিয়ন 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 গ্রহ আছে, যারা কি নাকি নক্ষত্র আছে, সরি নক্ষত্র আছে, যারা কি করছে, যাদের জ্বালানি শেষ হয়ে গেছে এবং তারা কি হয়ে গেছে, মৃত গ্রহে ট্রান্সফার হয়ে গেছে। এখন কোন একটা গ্রহের যখন মৃত্যু হয়, বা নক্ষত্রের গ্রহ না, সরি বারবার ভুল বলতেছি, নক্ষত্রের যখন মৃত্যু হয়, নক্ষত্রের যখন একটা মৃত্যু হয় বা শেষ হয়ে যায়, তখন কি হয় জানিস, ওই নক্ষত্রটা হিউজ একটা ব্ল্যাক হোলে পরিণত হয়ে যায়।
ব্ল্যাক হোলে পরিণত হয় বলতে তার অভিকর্ষ ত্বরণ তার নিজের দিকে টানা, যে পৃথিবী কি করতেছে সবকিছুকে নিজের দিকে টানতেছে না কেন্দ্রের দিকে টানতেছে, সূর্যও তো তার কেন্দ্রের দিকে সবকিছুকে টানতেছে, এর মধ্যে কিন্তু সবকিছু একটা ব্যালেন্সড অবস্থায় আছে। কিন্তু এই যে একটা নির্দিষ্ট বলে টানা, এই বলটা তার অনেক বেশি হয়ে যায়। নিজের দিকে এই অভিকর্ষ বলটা অনেক বেশি হয়ে যায়, যার ফলে সে আশেপাশে তার যত গ্রহ নক্ষত্র, গ্রহ উপগ্রহ বা অন্যান্য নক্ষত্র যা আছে নিজের দিকে ফুল স্পিডে টানতে থাকে, নিজের দিকে কি করে, নিজের কেন্দ্রের দিকে টানতে থাকে বা নিজের পৃষ্ঠের দিকে টানতে থাকে। এমন ভাবে তার অভিকর্ষ ত্বরণটা বাইরে যায়, অভিকর্ষ বলটা বাইরে যায়, যার কারণে সেইখান থেকে যদি কোনো আলো পরেও ওই আলো রিফ্লেক্ট হয়ে বাইরে আর আসতে পারে না, ওই আলোটা ভিতরে অ্যাবজর্ব হয়ে যায়। যেহেতু কোন ধরনের আলো এখান থেকে রিফ্লেক্ট হয়ে আসতে পারে না, সো স্বাভাবিকভাবে আমরা বিজ্ঞান, আমাদের যে বিজ্ঞানী যারা আছেন, যারা হচ্ছে টেলিস্কোপ দিয়ে এইসব গ্রহ নক্ষত্র দেখে, তারা ওইটার কোনো ছবি বা ইমেজ তারা দেখতে পায় না। তারা কি দেখতে পায়, বিশাল একটা এরিয়া জুড়ে কিচ্ছু নাই, জাস্ট কালো। কারণ কারণ হচ্ছে কি, কারণ ওইখানে গ্রহটা নক্ষত্রটা কি হয়ে গেছে, মারা গেছে, এবং তার অভিকর্ষ বল বাইরে গেছে, এবং তার আশেপাশে যা যা ছিল সবাইকে নিজের দিকে টাইনা নিচ্ছে। এইখান থেকে আমরা কি পাই, ব্ল্যাক হোল পাই, বা ব্ল্যাক শব্দটা ধরতে পারো ঠিক ওইখান থেকে পাই। সো মজা পাইছো ব্ল্যাক হোলের কাহিনীটা? কমেন্ট করতো, বুঝছো? আয় হায়, এত কমেন্ট হয়ে গেছে গা। দেখি কি বলছে। হ্যাঁ, সাদার মধ্যে সব রং দেখা যায় আর কালো হচ্ছে কোনো রং ছাড়া। বাহ, কিবা খুব সুন্দর বলছে। তারপর হচ্ছে অলওয়েজ ক্লিয়ার জি। তারপর হচ্ছে আমার কি বলছে, গুড জব। ব্ল্যাক হোল প্রধানত বিশাল নক্ষত্রের মৃত্যুর যে বা প্রামাণিক বুঝছে। তারপর হচ্ছে স্যার ব্লাড মুন কেন হয় ওইটা বলেন। এই ব্লাড মুন সাদা, ব্লাড মুন লাল কেন হয়? এই এটা তো আলো রিফ্লেকশনের কারণে হয় রে কৃপা। আমি জানি না আসলে এক্সাক্ট কারণটা কি, তোর প্রশ্ন শুনে মাথায় আসলো। আমার মনে হয় ঠিক ওই সময় মুন থেকে আমাদের কি জানি মুনের হচ্ছে রিফ্লেকশনটা হয় না আলোর, সূর্যের আলো রিফ্লেক্ট হয়েই তো, মানে সূর্যের আলোটা যখন চাঁদের উপর পড়ে তখন চাঁদ তো এটাকে রিফ্লেক্ট করে। তো স্বাভাবিকভাবেই আচ্ছা, এটা একটু ভালো কথা বলছিস তো। দেখ দেখ, এটা মজার একটা প্রশ্ন করছে কৃপা। হ্যাঁ, এই যে পাইছি, অ্যান্সারটা পাইছি, মাথায় চলে আসছে। আমি অ্যান্সার জানি না, আমার কাছে মাথায় চলে আসলো। দেখ, এরকম হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, আশা করি এটাই হবে। তোরা কি এটা জানিস যে সন্ধ্যার সময় আকাশ কেন লাল দেখায়? এটা কি জানিস বলতো? হুম? অথবা দুপুর বেলায় আকাশ কেন নীল দেখায়? এটার কোশ্চেন আসলে কি? দেখ, আমরা আগের কোশ্চেনেই এখানে দেখছিলাম না, এই যে সিকোয়েন্সটা দেখছি না, বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। এই ক্ষেত্রে সবচেয়ে কম, মানে হচ্ছে তোর, আচ্ছা সবাই কমেন্ট বাদ একটু শুন, তোরা জানিস তারপর একটু শুন, দেখ ভাইয়াটা ঠিক হয় কিনা, ভুল হলে সংশোধন করে দিচ্ছে, কমেন্ট করে দেখ। এই ক্ষেত্রে আমরা একটা আলোকে যখন, মানে সূর্যের যে লাইটটা আসছে সেটা যখন ভাঙি, তখন আমরা এরকম 7টা লাইট পাচ্ছি, এবং প্রত্যেকটা তরঙ্গ দৈর্ঘ্য ভিন্ন ভিন্ন। সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে বেগুনি, নীল, আসমানি, সবুজ। আর যত বাড়তেছে, মানে লাল যখন হচ্ছে তখন তার তরঙ্গ দৈর্ঘ্য অনেক বেশি, তরঙ্গ দৈর্ঘ্য অনেক বেশি। তো স্বাভাবিকভাবে যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি সে অধিক দূরত্ব অতিক্রম করতে পারে। আসলে সন্ধ্যার সময় কি হয়, দেখ সন্ধ্যার সময় পৃথিবীটা সূর্য থেকে, মানে পৃথিবীর যে অংশে সন্ধ্যা নামে, ওই অংশটায় সূর্যের আলো অনেক ডিস্টেন্স অতিক্রম কইরা হচ্ছে কি করে, প্রবেশ করে, রাইট? আমরা সবাই জানি, ওই যে মনে আছে না, ওই যখন এক পাশে সূর্য আরেক পাশে পৃথিবী, পৃথিবী কি করে ঘুরতে থাকে। যখন হচ্ছে পৃথিবীটা কি করে, পৃথিবীর একটা অংশ যখন দুপুর, আরেকটা অংশ কি হয়, সন্ধ্যা হইয়া রাতের দিকে চলে যায়, এভাবে হয় না? তো যে অংশে ধরো রাত হচ্ছে ভাব, ওর ওইটা কি করতেছে, ওইটা হচ্ছে ওইটার পৃষ্ঠটা, বা ওইটা হচ্ছে ওইটার এলাকাটা সূর্য থেকে অনেক দূরে চলে গেছে, অনেক দূরে চলে গেছে না, যার ফলে সূর্যের যে আলোটা বা লাইটটা আছে তাকে অনেক দূরত্ব, স্বাভাবিকের তুলনায় যে এলাকায় দুপুর, ওই এলাকার চাইতে বেশি দূরত্ব অতিক্রম করতে হইতেছে সূর্যের আলোকে, রাইট? সো যেহেতু সূর্যের আলো এখানে অধিক দূরত্ব অতিক্রম করতেছে, অধিক পরিমাণ পৃথিবীর বায়ুমণ্ডল তাকে ছেদ করতে হইতেছে, এই ক্ষেত্রে পৃথিবীর বায়ুমণ্ডল গুলা কি করে, এই যে আমার কম তরঙ্গ দৈর্ঘ্যের বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, এগুলাকে সে অ্যাবজর্ব করে ফেলায়। কিন্তু আমার কমলা এবং লাল বর্ণের যে তরঙ্গ দৈর্ঘ্য আছে বা আলোটা আছে, পার্টটা আছে আলোর, ওদের তরঙ্গ দৈর্ঘ্য বেশি দেখা ওরা হচ্ছে আমার এই বায়ুমণ্ডলটাকে ভেদ করে পৃথিবীতে যে এলাকায় সন্ধ্যা সেখানে চলে আসতে পারে, যার ফলে স্বাভাবিকভাবে আমরা গোধূলি দেখতে পাই বা লাল রঙের আকাশ দেখতে পাই। আর দুপুরবেলা কি হয়, দুপুরবেলা হচ্ছে কি, এই যে বেগুনি, নীল, আসমানি, সবুজ, এরাই যেহেতু আমার ডিস্টেন্স খুব কম সূর্য থেকে পৃথিবী, এই জন্য কম তরঙ্গ দৈর্ঘ্যের আলোগুলাই প্রথম দিকে চলে আসে, যার ফলে আমরা কি পাই, আকাশকে সাধারণত নীল দেখতে পাই। এই
এটা কি ঠিক আছে না? আচ্ছা, এইখানে যখন আমরা যাই হচ্ছে সূর্য চাঁদকে কোন লাল দেখায়, তাহলে স্বাভাবিকভাবে এটা বলা যায় না চাঁদের ডিস্টেন্স যখন সূর্য থেকে স্বাভাবিকভাবে একটু দূরে থাকে, তাদের দূরত্ব যখন একটু বেড়ে যায় স্বাভাবিকভাবেই, তখন হয় কি, তখন রিফ্লেকশনের ক্ষেত্রে আমরা সবসময় যে কি বলে লাল রঙের আলোটাই চাঁদের কাছে চাঁদের চাঁদের কাছে চাঁদে হিট করতে পারে বা চাঁদ দ্বারা রিফ্লেক্টেড হতে পারে। অথবা চাঁদ দ্বারা ধরলাম চাঁদ যখন পৃথিবী থেকে দূরে সরে যায়, হ্যাঁ, পৃথিবী থেকে চাঁদের ডিস্টেন্স যখন বেশি হয়ে যায়, তখনও হয়তো বা কি হয়, এরকম হইতে পারে না, ডিস্টেন্স বেশি হয়ে গেল, তখন শুধু রিফ্লেক্টেড লাইটের মধ্যে শুধু লাল আলোটাই আমাদের পৃথিবীতে আসে, এই কারণে চাঁদ আমরা লাল দেখতে পাই, দুটাই হইতে পারে। আচ্ছা, এটা লজিক্যাল না জিনিসটা, বুঝছিস? হ্যাঁ, টিপা পাইরে গেছে, সাবাস। ওকে স্যার, বুঝছে বুঝছে, প্রবাইন কি বুঝছিস তোরা? হাই রে পোলাপাইন, কই কমেন্ট করছ না কেন? তোরা কি বুঝেছিস বাবুরা? কৃপা, আচ্ছা ক্লিয়ার। মাহি ক্লিয়ার। আর বাচ্চারা কই? আরে আমার ইসরাত আপুরা কই? ইসরাত আপুরা জাস্ট তিনটা মাত্র ক্লিয়ার লিখে সে গায়েব হয়ে গেছে। আর কেউ আর কেউ? জেবার, জেবার কাছে ক্লিয়ার, জেবা আর কৃপা এই দুজনই ক্লিয়ার, আর কেউ নাই? ইসরাত আচ্ছা বুঝছি স্যার, ঠিক আছে, ইসরাত শোনা, থ্যাংক ইউ। সো আসো এবার আমার দর্পণে যাই। দর্পণ, দর্পণ নেক্সট ক্লাসটা আমরা এখান থেকে শুরু করব। দর্পণ বলতে আসলে কি বোঝাচ্ছে, ধরো একটা কাচের বল আছে, ওই কাচের বলটা আর একটা নির্দিষ্ট পার্ট কাইটা আমরা মিলে দর্পণ তৈরি করি, ঠিক আছে? যখন এর তোমার কি বলে যে ভেতরের পৃষ্ঠটা আছে, যখন আমরা ভেতরের পৃষ্ঠে সিলভারিং করি বা কোনো কিছু আবরণ দিই, তখন সেটা হয় আমার উত্তল দর্পণ, রাইট? আর যখন এটার বাইরের পৃষ্ঠে যখন আমি কি করি, সিলভারিং করি, তখন সেটা হয় আমার অবতল দর্পণ, ঠিক আছে না? এইভাবে দর্পণ মিলিয়ে সৃষ্টি করা হয়। আচ্ছা, আর একটা কি আছে, একটা সমতল দর্পণ বলতে কি আমাদের যে আলমারির আয়না বা তোমার ড্রেসিং টেবিলের আয়না, এটা কি বলা হয় কি ভাইয়া? এটাকে বলা হয় হচ্ছে ভাইয়া সমতল দর্পণ, গেল। আচ্ছা, উত্তল অবতল দর্পণ তো গেলই। আচ্ছা, এই তো ছিল ক্লাস। আচ্ছা, আর কয় মিনিট আছে দেখি তো বাবু? আর 2 মিনিট আছে। আচ্ছা, 3 মিনিট আছে। তো 3 মিনিটে কিছু বিশেষ টার্ম একটু শিখে নিই, হ্যাঁ, যাতে আমাদের নেক্সট ক্লাসটা সুবিধা, কি বলে, নেক্সট ক্লাসটা হচ্ছে আমাদের করতে একটু সুবিধা হয়। সো একটু দেখো, প্রধান অক্ষর একটু দেখে নিই। একটা 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 দর্পণ আঁকি। এটা হচ্ছে ধরো আমার, এটা হচ্ছে আমার কি দর্পণ, অবতল দর্পণ। কারণ এর বাইরের পৃষ্ঠে উঁচু পৃষ্ঠটা কি আছে, এর উঁচু পৃষ্ঠটা একটু দেখে নিই, হ্যাঁ। মোটটা কি বের করে নিই। আল্লাহু আকবার, পোলাপাইন পোলাপাইন ক্লাস 10 পড়ে রে। পোলাপাইন একটু পর পর, এই ক্লাস না পাইলে চোখ মুখ অন্ধকার দেখবি রে, কলেজে ভর্তি হতে পারবি না। মাত্র 7টা অধ্যায়, 7টা অধ্যায় শেষ কর বেটারা, শেষ না করতে পারলে 7টা অধ্যায় গেল। আচ্ছা, প্রথম হচ্ছে মেরু। দেখ বুঝিস কিনা দেখ, সংখ্যা সবাই পারিস। মেরু হচ্ছে আমাদের যে অবতল দর্পণটা আছে, এই অবতল দর্পণের সবচেয়ে নিচু যে বিন্দু আছে, মাঝখানের যে বিন্দুটা, হ্যাঁ, আমি দেখাই দিচ্ছি। এটা হচ্ছে ধর, এই দেখ, এটা হচ্ছে আমার মেরু, অবতল দর্পণের মেরু এটা। আর উত্তল দর্পণের মেরু হচ্ছে এই যে একদম মাথার মধ্যে সবচেয়ে উঁচাতে যেটা আছে, হ্যাঁ, অবতল দর্পণের সবচেয়ে নিচু আর উত্তল দর্পণের যে উঁচু, এটা হচ্ছে আমার মেরু। প্রধান অক্ষ কি, এবারে কি আসতেছে, গোলীয় দর্পণের বক্রতার কেন্দ্র। এই যে আমার গোলকটা কাইতেই তো আমি এই দর্পণটা পাইছি, যে যে গোলকটা কাটছি ওই গোলকের যে কেন্দ্র ছিল, ওই কেন্দ্রটাই হচ্ছে আমার কি ভাইয়া, এটাকে বলা হয় হচ্ছে ভাইয়া বক্রতার কেন্দ্র, ঠিক আছে? আচ্ছা, আর বক্রতার কেন্দ্রটা, আর বক্রতার কেন্দ্র থেকে মেরুর যে দূরত্বটা আছে বা যে গোলকের ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধকে বলা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ, ঠিক আছে? এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় হচ্ছে বক্রতার ব্যাসার্ধ বা আর, ডিসটেন্সটাকে কি বলা হয়, যে গোলকের তার ব্যাসার্ধকে বলা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ বা আর। আচ্ছা, আর ফোকাস কি বলে, আর যেখান দিয়ে তোমার আচ্ছা, এটা হলো প্রধান অক্ষ, এটা তো প্রধান অক্ষ বুঝোই, প্রধান অক্ষ, না বুঝলে কমেন্ট করিস। এটাকে বলা হয় কি, অর্থাৎ তোমার ওই যে বক্রতার কেন্দ্র আছে না, বক্রতার কেন্দ্র থেকে মেরুর যে দূরত্ব, এটা কি ছিল, আমরা কি বলতেছিলাম, এটাকে আমরা বলতেছিলাম হচ্ছে প্রধান সরি বক্রতার ব্যাসার্ধ, ঠিক আছে? আচ্ছা, আর ফোকাসটা হচ্ছে তোমার ওই যে প্রথম অভিসারী অপসারী লেন্স রাখছিলাম, এই ক্ষেত্রে আমার এই যে বক্রতার কেন্দ্র এবং মেরু ঠিক মাঝখানে একটা বিন্দু আছে, এটাকে আমরা বলি হচ্ছে এফ, এফ ইজ অলওয়েজ r/2। এই ক্ষেত্রে মাঝখানে যে বিন্দুটা আছে, যেখান দিয়ে আমার সমান্তরাল আলোক রশ্মি কি হয়, সমান্তরাল আলোক রশ্মি পাস করে, তাকে বলা হয় হচ্ছে, এটাকে বলা হয় হচ্ছে ভাই
এই লাল দিয়ে দেখাই দিলাম, এটাকে বলা হয় হচ্ছে ফোকাস। ফোকাস। আর ফোকাস দিয়ে যদি কোনো বিন্দু পাস হয়, হ্যাঁ, যদি ফোকাস দিয়ে কোনো বিন্দু পাস হয়, সরি কোনো রশ্মি পাস হয়, তাহলে ধরো আমার ফোকাস দিয়ে কিভাবে লিখি, এইভাবে অন্য একটা কালার দিয়ে, হিজিবিজি না হয়, যদি হিজিবিজি হচ্ছে এই সমস্যা নেক্সট ক্লাসে এখানে শুরু করবো। ফোকাস দিয়ে যদি কোনো লাইট পাস হয়, অবশ্যই সে প্রধান অক্ষের সমান্তরাল হবে। এই তো গেল ফোকাস, প্রধান অক্ষ গেল, আর কি আছে, প্রধান ফোকাস গেল, ফোকাস দূরত্ব, তো এগুলি এগুলো সবাই জানিস নাকি, নতুন কে আবার দেখাইতে হবে? কেউ কমেন্ট কর যে ভাইয়া নতুন করে টার্মগুলো একটু বুঝান, তাহলে এটা আলাদাভাবে বুঝাই। আর যদি বুঝিস যে পারছি, তাহলে নেক্সট ক্লাস থেকে আবার একটু এখান থেকে স্টার্ট করে ছবিগুলো আঁকাই দিব। জানোস তোরা সবাই? বাহ, কৃপা জানে, আর কেউ আছে জানে না? ইশরাত, অল ক্লিয়ার বাবারে, বুঝতে পারছো সোনারা? ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, অলওয়েজ মিস্টার, ওকে ওকে। এই টনি জানো না? আপনি তুমি কি মজা করতেছো নাকি? আবার একটু কমেন্ট করো, আপনি জানি সিরিয়াসলি, মানে প্রধান অক্ষরগুলো বুঝতে পারো সমস্যা হচ্ছে? আপনি একটু 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 আবার একটু শোনা, আবার একটু, তাহলে আমি সুন্দর করে রাখাই দিই। 1 মিনিট লাগবে। আপনি একটু কমেন্ট করো, আবার একটু দেখাবো, আবার একটু দেখাবো। আপনি আপনি ডাক্তার টনি, তন্নি তন্নি, এই তন্নি তুমি কি জানো না? আবার একটু শোনা, আরে না, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি দেখাচ্ছি, দেখো একটু। এটা হচ্ছে আমার, এটা কি দর্পণ ভাই? এটাকে বলা হয় হচ্ছে অবতল দর্পণ। একটা দিয়ে বুঝাই দিই, হ্যাঁ, অবতল দর্পণ। অবতল দর্পণের ঠিক মাঝখানের যে বিন্দুটা, সবচেয়ে এখানে সবচেয়ে নিচু বা ভেতরের যে বিন্দুটা একদম মাঝখানে, এটা আমি রেড কালার দিলাম, এই দেখো, এটাকে বলা হয় হচ্ছে মেরু। আচ্ছা, আমি যদি এই অবতল দর্পণটাকে একটা পুরো সার্কেল আঁকতাম, একটা বৃত্ত আঁকতাম, তাহলে যে কেন্দ্রটা আমি পাইতাম, বা এইখান থেকে আমি ধরো একটা কি করছি, কম্পাস নিয়ে আঁকছি না, এইভাবে আঁকছি না, কম্পাস নিয়ে ঠিক এইভাবে আঁকছি না, ধরো যে কেন্দ্রের সাপেক্ষে আমি এই কার্ভটা আঁকছি, এটাকে বলা হয় হচ্ছে বক্রতার কেন্দ্র। এইখানে এখানে আছে, ঠিক আছে? এটাকে আমরা কি বলতেছি ভাই? এটাকে আমরা বলতেছি হচ্ছে বক্রতা কেন্দ্র। অর্থাৎ এই যে আমি যে লেন্সটা কাটছি, সরি যে দর্পণটা কাটছি, এটা নিশ্চয়ই কোনো না কোনো গোলকের অংশ ছিল, একটা বলের ফুটবলের অংশ ছিল, ফুটবলের একটা পার্ট আমি কাটছি, কাচের একটা ফুটবল ধরতে পারিস, গোলক ধরতে পারিস, এর একটা পার্ট আমি কাইটা দর্পণ বানিয়েছি, হ্যাঁ। এই দর্পণের এই পাশে হচ্ছে আমি একটা রং লাগাই দিচ্ছি, যেটাকে সিলভারিং বলা হয়। দেখবা তোমার বাসায় যখন আয়না থাকে, আয়নার উল্টা পাশে হচ্ছে কি রং করা বা একটা প্রলেপ দেয়া, ঠিক আছে? আচ্ছা, আর এই আয়নাটা যেমন অর্ধগোলক আমি আছি, এটা যে কেন্দ্র, সেটাকে বলা হয় হচ্ছে, এটাকে আমরা কি বলি ভাই দেখো, এটাকে বলি হচ্ছে বক্রতার কেন্দ্র। আর এই বক্রতার কেন্দ্র থেকে, হ্যাঁ, আমার মেরুর যে দূরত্ব আর, এটাকে বলা হয় হচ্ছে ভাই বক্রতার ব্যাসার্ধ। তুমি যদি লেকচার শিট দিয়ে দিব, লেকচার শিটে তুমি দেখতে পারো, অথবা তোমার বই আছে, বই খুললেও এই লেখাগুলো পাবা, ঠিক আছে? বক্রতার ব্যাসার্ধ গেল। আর আমার এই যে বক্রতার ব্যাসার্ধ আমি আঁকছি, রাইট, এই যে আমি বক্রতার ব্যাসার্ধ, এটাই তো পুরো বক্রতার ব্যাসার্ধ, এটা হচ্ছে আর, ঠিক আছে? এই বক্রতার ব্যাসার্ধের ঠিক মাঝখানে r/2 করলে, ধরো এটা বক্রতার ব্যাসার্ধ আছে হচ্ছে তোমার হচ্ছে কত, 4 মিটার, 4 মিটার, 4 মিটার/2, 2 মিটার, 2 মিটার, অর্থাৎ কি এই যে মাঝখানের যে বিন্দুটা আছে, হ্যাঁ, এই মাঝখানের বিন্দুটাকে বলা হয় হচ্ছে প্রধান ফোকাস। এই এটাকে বলা হয় হচ্ছে প্রধান ফোকাস, f = r/2, এটাকে বলা হয় কি ভাই? ফোকাস। এটাকে বলা হয় কি ভাইয়া? ফোকাস। এই তো, এই টার্ম গুলো বুঝছো? আর এই যে তোমার প্রধান অক্ষ বলতে কি বোঝাচ্ছে? বক্রতার কেন্দ্র থেকে, এই যে প্রধান অক্ষ বলতে হচ্ছে, আমি এই যে বক্রতার কেন্দ্র আছে না, এই বক্রতার কেন্দ্র থেকে এই যে মেরুরে যদি একটা নির্দিষ্ট লাইন দ্বারা বা একটা অক্ষ দ্বারা বা একটা রেখা দ্বারা কি করি, কানেক্ট করে দিই, মানে মাঝে রেখাটা একদম মাঝখান দিয়ে যায়, এটা হচ্ছে প্রধান অক্ষ। এবার কি বুঝছো? আহ, আহ, হ্যাঁ ভাই, ওর নাম হচ্ছে, আপনার তুমি, আচ্ছা তন্নি বুঝছে, ঠিক আছে বাবুরা। তাহলে ক্লাস এই পর্যন্তই থাকুক। ভাইয়ার ক্লাস মনে হয় তোর কিছু বুঝোস নাই, আমার কাছে এরকমই লাগে। তো তারপরেও যতটুকু পারছি চেষ্টা করছি। হুজুর ভাইয়ার ক্লাস তোদের কেমন লাগে? তো হুজুর ভাইয়ার ক্লাস তোদের কেমন লাগে জানি না, ভালো মতো বুঝাইতে পারি কিনা সেটাও বুঝি না। তোরা একটু কমেন্ট করে জানাতে পারি যে ভাই আপনার ক্লাস বুঝি বা বুঝি না, একটু কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে আমার বাচ্চারা বুঝতে পারে। আচ্ছা ঠিক আছে, যেবার ভালো লাগে, যেবার আমার ক্লাস ভালো লাগে, থ্যাংক ইউ যেবা।
কৃপা, ও আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। কৃপার ক্লাস অনেক ভালো লাগে। থ্যাংক ইউ কৃপা। মাহি, মাহির কথা জি স্যার বুঝতে পারছি। মাহি সবই বুঝে। মাহিরে জিজ্ঞেস করছি ক্লাস কেমন লাগে? ওই কয় আমি বুঝতে পারছি। এ বেটা। তারপর হচ্ছে হ্যাঁ, তন্নির ভালো লাগে। থ্যাংক ইউ তন্নি। ইশরাতের ভালো লাগে। থ্যাংক ইউ সোনা। আচ্ছা, ঠিক আছে। তোমাদের ভালো লাগে এটাই ভালো। আর যারা কমেন্ট করে নাই তাদের কাছে খারাপ লাগে সেটাও বুঝলাম। নাকি? এটাই তো। কমেন্ট করে নাই মানেই তো মাহি, মাহি পারি। এবারে তোরা জিজ্ঞাইছি কি শুনছস? তোরে কইছি আমার ক্লাস কেমন লাগে? তোরা পারি? এটা কই জিজ্ঞেস করতে কইছি? হ্যাঁ, ভালো লাগে। এই আমার ভাই আছে একটা ওর ডিভাইসের নাম পুরো নামটা আমি জানি না। ও বহুত ভালো লাগে। থ্যাংক ইউ সোনারা। সবাই কমেন্ট করছে। হ্যাঁ, এই বোকামি। আধা ১ ঘন্টা ক্লাস নিয়ে ফেলছি। আর ওই বলে তো তাড়াতাড়ি শেষ ক্লাস। ১ ঘন্টা ক্লাস নিছি তো। তুই দেখ কয়টা কমেন্ট করছিস কৃপা। কৃপা হচ্ছে কক্সেস বাজারে থাকে। ইচ্ছা আছে? কক্সেস বাজারে গেলে একদিন কৃপার সাথে আমার দেখা করব। সাং জিন হু। ঠিক আছে সোনারা? তুমি থাকো তাহলে হ্যাঁ? নামাজের সময় হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকো। সবাই হচ্ছে নিজ, নিজ ধর্ম খুব ভালো মতো পালন করো। সবাইয়ের সাথে সবাইকে ভালোবাসতে শেখো। ঠিক আছে সোনারা? যারা ইসলাম ধর্মের তারা নামাজ পড়ো। যারা হচ্ছে সনাতন ধর্মের তোমাদের ধর্মের যে সুন্দর বিষয়গুলো আছে সেগুলো পালন করো। আমরা একে অপরের প্রতি কখনো বিদ্বেষ রাখবো না। ভালোবাসতে শিখবো, ভালো সবাইকে ভালো লাগাইতে জানবো। ঠিক আছে? সো ঠিক আছে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।